আচ্ছা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। নাউন ফ্রেজের গঠন প্রথমত ক্লাস বলতে পারি, দ্বিতীয়তে আমরা বলতে পারি ডিটারমিনার ডট 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 নাউন। নাউন, হ্যাঁ। এরপরে আমরা 3 নম্বরে বলতে পারি পসেসিভ। পসেসিভ ডট 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 নাউন। 4 নম্বর বলতে পারি আমরা অ্যাডজেক্টিভ ডট 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 নাউন। 5 নম্বর জিরান্স অথবা পার্টিসিপল ডট 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 নাউন নাউন ফ্রেজ। 6 নম্বর আমরা বলতে পারি ইনফিনিটিভ। ইনফিনিটিভ এটা আমরা জানি টু প্লাস ভার্ব। আচ্ছা, এই আমাদের হচ্ছে নাউন ফ্রেজের গঠন। এখন নাউন ফ্রেজটা আমরা কিভাবে চিনবো, এইটা দেখলে আমরা নাউন ফ্রেজ চিনবো। যেমন আমরা এটা একটু দেখি, যেমন হি ইজ এ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট। স্টুডেন্ট, এখানে খেয়াল করি আমরা, ইউনিভার্সিটি একটা নাউন এবং স্টুডেন্ট একটা নাউন, দুইটা নাউন মিলে কি হয়েছে এখানে নাউন ফ্রেজ। এবং নাউনের যে পজিশন আছে, নাউন কয়েকটা জায়গায় বসতে পারে। 1 নম্বর হচ্ছে সাবজেক্টে, অবজেক্টে, ডিটারমিনারের পরে, পসেসিভের পরে, আর হচ্ছে কোথায় কমপ্লিমেন্ট হিসেবে এবং প্রিপজিশনের পরে। এখানে আমরা খেয়াল করতে পাচ্ছি যে এই জায়গায় ডিটারমিনার আছে এ। ডিটারমিনারের পরে আমি যদি পুরো অংশটুকুকে দাগ দেই, তাহলে এটাই হচ্ছে নাউন ফ্রেজ। তখন পুরো অংশটুকু মিলে আমাদের একটা ওয়ার্ড ধরতে হবে, এই একটা ওয়ার্ড হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক একইভাবে ডিটারমিনার, এখন যদি আমরা এই অংশটুকু পুরোটা একটা দাগ দেই, তাহলে এই ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখন এই অংশটুকু একটা হচ্ছে নাউন ফ্রেজ। এইটা হচ্ছে নাউন ফ্রেজের গঠন। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি দেখেন একটু, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যে কথাটা বলবো, রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমরা যেটাই বলি, যতগুলো রুলস আছে সবগুলোকে খেয়ে ফেলবেন। আপনাদের মাঝ থেকে একটা কোশ্চেন বলবেন রাইট ফর্ম অফ ভার্বের, ওইটা এই রুলস এর মাধ্যমে আমি দেখাবো। হ্যাঁ, খেয়াল করেন যে মনে রাখবেন প্রিপজিশন দিয়ে, কি দিয়ে, প্রিপজিশন দিয়ে, প্রিপজিশন দিয়ে প্রিপজিশন দিয়ে নাউন ফ্রেজ হয় না। নাউন ফ্রেজ হয় না। কেন হয় না এটা একটু আমরা দেখবো, খুবই গুরুত্বপূর্ণ কেন প্রিপজিশন দিয়ে নাউন ফ্রেজ হয় না। আচ্ছা, আমি যদি বলি যে অন অফ দা অ্যাপেলস, এই অংশটুকুর বাংলা কি? যদি আমরা বাংলা করি, আমরা জানি অফ শব্দের অর্থ কি, এর অথবা র। আপনার টোফেল বই যাদের কাছে আছে, আপনারা দেখবেন টোফেলে মেবি 5 নম্বর পেজে, 5 নম্বর পেজে দেখবেন যে এই রুলসটা আছে যে প্রিপজিশন দিয়ে নাউন ফ্রেজ হয় না। তাহলে কোন ফ্রেজ হয়? প্রিপজিশন দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, অথবা প্রিপজিশনাল ফ্রেজ হতে পারে। সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, কাকে মডিফাই করতেছে এবং সেন্টেন্সের কোন পজিশনে বসেছে। এইটা আমরা একটু খেয়াল করি। এখন এই অংশটুকুর যদি আমরা অর্থ করি তাহলে কি হয়, যে আপেল, এখানে কিন্তু অনেকগুলো আছে তাই না, তাহলে কি হবে আপেল গুলো। এখন এই যে অফের অর্থ কিন্তু এই আপেলের সঙ্গে যাচ্ছে। এখন তাহলে বলেন তো, অফ এই শব্দটা এই আপেল এই শব্দ ছাড়া কি বুঝতে পারবে? কখনোই সম্ভব না, কারণ এইটা যার সঙ্গে অর্থ দিচ্ছে অবশ্যই তার সাথেই বসবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ এটা বোঝা। আচ্ছা, সাপোজ আমি একটা উদাহরণ দিই। আমার ওয়াইফ, তাকে আমি খাওয়াই, পড়াই, তাকে সবকিছু করি। এখন দেখা যাচ্ছে আমি 10 দিনের জন্য আমি কোথাও সফরে গেছি, আমার ওয়াইফ কি করতেছে, অন্য একটা, অর্থাৎ আমার ফ্রেন্ডের সঙ্গে সে ঘুরতেছে, পার্কে যাচ্ছে, এগুলো তার অ্যালাউ না। তাহলে কি হবে? এটা কিন্তু আমরা কেউ মানবো না। তো এখন বিষয় হচ্ছে যে প্রিপজিশন অর্থ দিচ্ছে এই শব্দের সঙ্গে, তাহলে অবশ্যই এই প্রিপজিশন এই শব্দ ছাড়া বলা যাবে না, এই একটা সম্পর্ক আছে। তাহলে আমরা বলতে পারি কিনা যে প্রিপজিশন দিয়ে নাউন ফ্রেজ হয় না? এটা কি ক্লিয়ার সবার? একটু আমার সঙ্গে একটু একজন রেসপন্স করবেন। এইটুকু কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে প্রিপজিশন দিয়ে কি হয় না নাউন ফ্রেজ
হয় না। যদি প্রিপজিশন দিয়ে নাউন ফ্রেজ না হয় তাহলে এখানে বলেন তো আর হবে নাকি ইজ হবে? বলেন, একজন বলেন। এখানে ইজ হবে নাকি আর হবে? কেউ একজন রেসপন্স করেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, যেহেতু এটা সাবজেক্ট না, এটা নাউন ফ্রেজ না বা নাউন না, আমরা জানি নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ অথবা প্রোনাউন, এই চারটা সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে একটা ভার্বের। তাহলে এটা যদি নাউন ফ্রেজ না হয় তাহলে এটা কি এই ভার্বের উপর ইফেক্ট ফেলতে পারবে? কোয়াইট ইম্পসিবল, এই ভার্বের উপর কোনো ইফেক্ট ফেলতে পারবে না। যার ফলে এখানে রাইট ফর্ম ভার্বে কি করবে, অনেকে এইটা দেখে আর দিয়ে দিবে, তখনই হয়ে যাবে মস্ত বড় ভুল। তাহলে এইখানে সাবজেক্ট হচ্ছে এই ওয়ান, এই ওয়ানটা কি, এই ওয়ানই হচ্ছে প্রিপজিশন, সরি প্রোনাউন। তাহলে আমার আলোচনার যে সারমর্ম, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি কি আলোচনা করতে যাচ্ছি। এইখানে আমি আলোচনা করতে যাচ্ছি যে এইটা প্রোনাউন, কোন ধরনের প্রোনাউন এবং প্রোনাউনের সঙ্গে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সম্পর্কটা কি। আমি এমন ভাবে আজকে আলোচনাটা করব, দেখবেন যে আপনাদের রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সেন্টেন্স কারেকশন কোনো রুলস লাগবে না। যদি প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের কোনো ভুল থাকে, এই ভুলগুলো আপনারা অটোমেটিক্যালি নির্ণয় করতে পারবেন। হ্যাঁ, তা এই জায়গা থেকে আমরা কি বুঝলাম, যে নাউন ফ্রেজ যদি না হয় সেটা অবশ্যই ভার্বের উপর ইফেক্ট ফেলতে পারবে না। হ্যাঁ, তবে একটা কথা আছে, একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি, যদি ফ্রাকশন হয় সেই ক্ষেত্রে ফ্রাকশনের কাছে যে ওয়ার্ড থাকবে সেইটা হবে হচ্ছে সাবজেক্ট, প্রিপজিশন থাকার কিছু থাক তার পূর্বে। এখন কথা হচ্ছে যে এইখানে কেন নিয়ম মানবে না? কেমব্রিজে স্পষ্ট ভাবে লেখা আছে যে ইট ইজ অ্যান আনগ্রামেটিক্যাল, ওইটা গ্রামারের মধ্যেই পড়ে না। হ্যাঁ, ওইটাকে অন্য ধরনের একটা এগ্রিমেন্ট বলা হয়। ওই একটাই আছে ব্যতিক্রম, এছাড়া সব ধরনের রুলস এটাই মানে। এই যে আমরা অনেক সময় হচ্ছে অ্যালং উইথ করি না, এই অ্যালং উইথ এই অংশটুকু কোন ফ্রেজ, এটা প্রিপজিশনাল ফ্রেজ। যার ফলে দেখা যাচ্ছে এর পূর্বে যে ওয়ার্ড থাকে, এই পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে সেটা অনুযায়ী কি নিতে হয়, ভার্ব নিতে হয়। আমরা আলোচনায় যাই, ইনশাআল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি আশা করছি একজন একটু আমাকে বলেন তো এই অংশটুকু কি সবার ক্লিয়ার? কারণ এটা প্রোনাউনের মধ্যে আমাদের আছে। জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলেই আমাদের ভালো, তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলো বুঝতে পারবো ভালোভাবে। ওকে, একটু আমরা দেখি। ওকে, ওকে, সবাইকে ওয়েলকাম আমাদের কদম আলী স্যারের পাঠশালায়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রোনাউন এন্ড অ্যাডজেক্টিভ। আমরা আগে প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের সংজ্ঞা জানবো। প্রত্যেকটা টপিকের সংজ্ঞা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সংজ্ঞায় এই টপিকের পুরো ব্যাখ্যাটাকে বা পুরো থিমটাকে তুলে ধরে। প্রথমে আমরা দেখি প্রোনাউন, যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে সে সকল ওয়ার্ডকে প্রোনাউন বলে। এইখানে একটু আমার কথা আছে, কোন ওয়ার্ড গুলোকে প্রোনাউন বলা হবে। আমরা একটা দেখলাম যে অন, একটু আমরা খেয়াল করি যে অন অফ দা বয়েস, বয়েস ইজ। আচ্ছা, এইখানে এই যে ওয়ান এই শব্দটা হচ্ছে প্রোনাউন। আমার কথা একটু বোঝার চেষ্টা করবেন সবাই, যে যে সকল ওয়ার্ড, তাহলে কোন সকল ওয়ার্ড? আমরা জানি শুধু হি, শি, দে, তাই না? এই ওয়ার্ড গুলো ছাড়াও ওয়ার্ড আছে যেগুলো কি হতে পারে, যে সকল ওয়ার্ড, এটার ব্যাখ্যা বুঝতে হবে যে সকল ওয়ার্ড বলতে কি বোঝায়। যে কোনো ধরনের ওয়ার্ড ক্যান বি প্রোনাউন। আমরা একটু দেখবো, পুরো আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। ইভেন ভার্বও প্রোনাউন হতে পারে। ইয়েস, নাউনের ক্লাসে আমি দেখাইছিলাম যে অ্যাডজেক্টিভ রূপে নাউন হিসেবে, তো যাই বসুক না কেন সে অরিজিনালি সেই ওয়ার্ডটা কোন পারসন সেটা দেখা দরকার নাই, এই বাক্যে ব্যবহৃত এরপর আমরা দেখি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ডিফিনেশন কি, যে সকল ওয়ার্ড নাউন এন্ড প্রোনাউনের পূর্বে বসে। তাহলে কোথায় বসে আমাদের বুঝতে হবে, পূর্বে বা পরে, সরি, ওই সেই নাউন অথবা প্রোনাউনের
দোষ গুণ বোঝায়, সংখ্যা বোঝায়, পরিমাণ বোঝায়, অবস্থা বোঝায়, তাহলে সেটাই হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বুঝতে হবে কোথায় বসে, পূর্বে বা পরে বসে। ওকে, এখন আমরা প্রোনাউনে ফিরে আসি। প্রোনাউন কি হতে পারে, সাবজেক্ট হতে পারে। এখানে একটু খেয়াল করেন যে কি আছে, শি ইজ আ ভেরি ট্যালেন্টেড গার্ল। এখানে এই যে শি, এই শি হচ্ছে এখানে প্রোনাউন। ওকে, এরপরে আমরা একটু আরো দেখি যে অবজেক্ট হতে পারে। যেমন ইভা গ্যাভ মি এ পেন। এইখানে খেয়াল করেন এই যে মি, এই শব্দটা এখানে অবজেক্ট হিসেবে বসেছে। এইখানে এই মিটাই হচ্ছে প্রোনাউন। এরপরে আমরা একটু দেখি যে প্রিপোজিশনের পরে বসতে পারে। এখানে আমরা খেয়াল করি যে হি স্যাট বিসাইড মি। এখানে এই যে এটা হচ্ছে স্যাট, বিসাইড হচ্ছে প্রিপোজিশন এবং মি হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউনের পজিশন আমি আশা করছি ক্লিয়ার সবার। ওকে, এখন আমরা একটু অ্যাডজেক্টিভে চলে যাই। তাহলে কোথায় বসে, নাউনের পূর্বে বসে। এখন আমরা এখানে খেয়াল করি তো একটু যে দেয়ার ইজ এ লিটল টাইম ফর প্রিপারেশন। এখানে একটু খেয়াল করেন তো যে এই যে লিটল, এই শব্দটা এই যে নাউনের পূর্বে বসেছে টাইম, যার ফলে এটা কি হয়েছে, এটা হয়েছে এখানে অ্যাডজেক্টিভ। ওকে, পরে আমরা একটু যাই যে নাউনের পরে বসে, পূর্বে বসতে পারে অথবা পরে বসতে পারে কিভাবে, এখানে একটু খেয়াল করি। আলমগীর এ টিচার, এই অংশটুকু এখন হয়েছে একটা ফ্রেজ। কি হয়েছে, এই অংশটুকু হয়েছে একটা ফ্রেজ হিসেবে কাজ করছে। তাকে এটা হচ্ছে মানে ডিসক্রিপ্ট করছে, এখানে এটা বর্ণনা করছে আলমগীরকে। আলমগীর এ টিচার টিচেস ইংলিশ। এই অংশটুকু তখন হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এটা হচ্ছে আলমগীরকে মোটিফাই করেছে। তাহলে আমরা জানি এখান থেকে কি বুঝলাম, নাউনের পূর্বে বসতে পারে বা পরে বসতে পারে। হ্যাঁ, ওকে, এরপরে একটু আমরা খেয়াল করি যে ঋতু ইজ ট্যালেন্টেড। এইখানে কোথায় বসেছে, এখানে প্রেডিকেট হিসেবে বসেছে, অথবা আমরা বলতে পারি যে এইখানে এই যে ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে কি হবে এখানে কমপ্লিমেন্ট। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আপনাদের এই অংশটুকু ক্লিয়ার। আমরা মেইন আলোচনায় চলে যাওয়ার পূর্বে আমাদের বেশ কিছু বিষয় আছে। প্রথমে আলোচনা করবো আপনাদের সঙ্গে প্রোনাউন। ওকে, প্রোনাউন, প্রোনাউন অর্থ কি, সর্বনাম। আমরা জানি প্রোনাউন কাকে বলে, যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে সে সকল ওয়ার্ডকে প্রোনাউন বলা হয়। আমরা উদাহরণ ইতিপূর্বে আমরা জেনেছি। এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে রুফা হ্যাজ বিন ওয়েটিং ফর আলামিন। এখন যদি এখানে দেওয়া হয় বাট শি ইজ ম্যারিড হিম, এখানে হিম বলতে বোঝাচ্ছে আর একজনকে বিয়ে করেছে। হ্যাঁ, তাহলে এই যে শি, এই শিটা হচ্ছে প্রোনাউন, কার পরিবর্তে বসেছে, এখানে রূপার পরিবর্তে বসেছে। এবং এইখানে এই যে হিম, এটা হচ্ছে প্রোনাউন, অবজেক্ট হিসেবে বসেছে। এরপরে হু ইজ ওয়েটিং। প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এখানে হু, এটা অবশ্যই প্রোনাউন, এইটা এখানে সাবজেক্ট নাকি অবজেক্ট? এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো কখন সাবজেক্ট হয় অবজেক্ট হয়, আমরা বিস্তারিত একটু পরে যাব। প্রশ্নটা একটু সবাই মাথায় রাখবেন। হ্যাঁ, এরপরে দেখি হুইচ বুক ডু ইউ লাইক মোস্ট। এইখানে এই যে হুইচ, এই শব্দটা এখানে প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, একটু আমাদের মাথায় রাখতে হবে। আমি আপনাদের মাথায় কিছু প্রশ্ন দিচ্ছি আগেই, হ্যাঁ, প্রোনাউন শুরু করবার পূর্বে। এরপরে আমরা দেখি ওয়ান হ্যাজ বিন ওয়েটিং ফর হিম। এইখানে ওয়ান শব্দটা হচ্ছে এইখানে, এইখানে দেখেন ওয়ান শব্দটা সরাসরি হ্যাজ বিন ওয়েটিং, এই ভার্বের হচ্ছে সাবজেক্ট। ওকে, এরপরে একটু খেয়াল করি ফিউ অফ দ্য গার্লস, ফিউ অফ দ্য গার্লস হ্যাভ বিন ওয়েটিং ফর আলামিন। হ্যাঁ, এইখানে এই যে ফিউ, এইটাই হচ্ছে এই ভার্বের সাবজেক্ট। কেন, আমি কিন্তু ইতিপূর্বে বলেছি যে প্রিপজিশন দিয়ে কি হয় না, নাউন ফ্রেজ হয় না। অনেকেই মনে করবেন যে কি এটা হয়তো নাউন ফ্রেজ, এই যে এই অংশটুকু না, এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ না। কেন, এই যে প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, যার ফলে এইটা ভার্বের উপর কোনো ইফেক্ট ফেলতে পারবে না। এই যে হ্যাভ হয়েছে এখানে এই যে ফিওর কারণে, হ্যাঁ, ফিওর কারণে হ্যাভ হয়েছে, কারণ এখানে ফিউ প্রোনাউন। এখন কোন প্রোনাউন, ইয়েস, আমরা ভিতরে যাচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা সামারি হিসেবে কি জানলাম যে প্রোনাউন বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হতে পারে। শিক্ষার্থী, আমি আশা করছি এই অংশটুকু সবার ক্লিয়ার। আচ্ছা, এই অংশ থেকে কারো কোনো কি প্রশ্ন আছে? যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন জিজ্ঞাসা করবেন। জি, প্রশ্ন করার পরে আমি 3 সেকেন্ড ওয়েট করবো আপনাদের জন্য, যে এর মধ্যে কেউ যদি প্রশ্ন করেন আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারো কি প্রশ্ন আছে এখান থেকে?
ওকে, এখন পজিশন অফ প্রোনাউন এটা আমরা ইতিমধ্যেই জেনেছি, সাবজেক্টে বসে, অবজেক্টে বসে এবং প্রিপজিশনের পরে বসে। আমরা প্রিপজিশনের পজিশন ক্লিয়ার। এরপরে আমরা দেখি বি সাইড, এখানে খেয়াল করেন একটা শব্দ এসেছে, এখানে হচ্ছে বি সাইড, এই শব্দটা প্রিপজিশন, কিন্তু যখন বিসাইডস যখন এটা এস যুক্ত হয়ে যায় এবং এটা যখন সারা উপরন্ত অথবা সারা অর্থ দেয় তখন এটা হয়ে যায় অ্যাডভার্ব। হ্যাঁ, ওকে। এরপরে আমরা খেয়াল করি প্রোনাউনের প্রকারভেদ। এইখানে প্রোনাউন 8 প্রকার মানে দেওয়া হয়েছে, কিন্তু আমি প্রকারভেদ আলোচনা করবো 9 প্রকারের উপরে। ওকে, আমরা একটু যাই পরবর্তী স্লাইডে। প্রোনাউন থেকে কিভাবে কত ধরনের প্রশ্ন হয়, প্রিয় শিক্ষার্থী এটা জানা প্রয়োজন আছে কিনা? অবশ্যই এটা জানা প্রয়োজন আছে, কারণ প্রোনাউনটা যেন আমাদের কাছে ইফেক্টিভ একটা হয়, যেন আমরা একটা প্রোনাউনের মাধ্যমে আমরা যেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ করতে পারি, সেন্টেন্স কারেকশন পারি, যেন আমাদের মানে ন্যারেশন পারি, সকল কিছু যেন আমরা এই প্রোনাউন থেকে করতে পারি, যেন আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে আমরা বিষয়গুলো শিখতে পারি, তাই না? এইভাবে আমাদের পড়ে সামনের দিকে এগোতে হবে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোনাউন থেকে কত ধরনের প্রশ্ন হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ ভার্ব, আমি এটা শুরুতেই দেখিয়েছি। প্রোনাউন থেকে কিভাবে কোশ্চেন হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফর্ম অফ ভার্বে কোশ্চেন হতে পারে। এরপরে কোথায় সেন্টেন্স কারেকশনের প্রশ্ন হতে পারে, আমরা দেখবো এখন ন্যারেশন চেঞ্জের সময়, ট্যাগ কোশ্চেনের সময়। কিভাবে আপনারা অবশ্যই আমাকে মনে করিয়ে দিবেন একটু যদি আমি ভুলে যাই, যে আপনি বলেছিলেন যে ন্যারেশনে কিভাবে কাজে লাগে, ট্যাগ কোশ্চেনে কিভাবে কাজে লাগে প্রোনাউন, আপনাকে একটু মনে করে দিবেন কখন, যখন আমরা ইনডিফিনাইট প্রোনাউন করবো। শিক্ষার্থী একজন একটু আমাকে মনে করে দিবেন। হ্যাঁ, ওকে। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটার একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। প্রশ্নটা এসেছিল কততম বিসিএস এ? 38 বিসিএস এ এসেছিল। সবাই একটু আমরা চেষ্টা করি এটার অ্যান্সার করার জন্য। আমি 3 সেকেন্ড সময় দিচ্ছি, অ্যান্সার করবেন। 3 সেকেন্ডের মধ্যে না পারলে আমি অ্যান্সার করে দেবো, আর ব্যাখ্যা না বুঝলে আমি এখানে ব্যাখ্যা করবো। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন, কেউ একজন অ্যান্সার বলেন। হ্যাঁ, কেউ একটু চেষ্টা করেন। হুইচ অল অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? প্রোনাউন থেকে কিভাবে প্রশ্ন হয় আইডেন্টিফিকেশনে। এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কোনটি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ মানে কি বন্টন বোঝায়, এইখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনটা? স্যার দ্যাট। এই ডিস্ট্রিবিউটিভ, জি দ্যাট। আরেকবার একটু বলেন। স্যার দ্যাট। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এখানে হচ্ছে ইদার। ওকে, পরের প্রশ্ন। হ্যাঁ, হয়তো আমি হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, আমাকে কি শোনা যাচ্ছে? না স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? ওকে, এইখানে তাহলে বলেন তো এখানে কোনটা হবে? এখন এইখানে বিষয় হচ্ছে যে এইটা দুইটা স্যার প্রোনাউন হতে পারে। ওকে, এই স্যার আগেরটার অ্যান্সার হবে হচ্ছে, জি স্যার। এটার অ্যান্সার হবে হচ্ছে ইদার। কেন ইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? এটা দুইটার মাঝে বুঝাই, দুইজনের মাঝে। ইদার নিদার এই শব্দগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমরা বিস্তারিত দেখবো একটু পরে। আমি আপনাদের আগে প্রশ্ন দিচ্ছি যে কত ধরনের প্রশ্ন হয়। এরপরে আমরা দেখি এইটা কেন হচ্ছে ইনডিফিনাইট, সরি, এটা কেন হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে। এখন এই জায়গায় কি অপশনের মাঝে কি ইন্টারোগেটিভ প্রোনাউনটা আছে? নেই। যদি অপশনের মাঝে ইন্টারোগেটিভ প্রোনাউন থাকতো তাহলে রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন দুটোই হতে পারতো, কিন্তু এখানে তো দুটো নেই। আপনাকে তো এত পরিমাণে যেটা দুটোই সঠিক এভাবে কনফিউশন করবে না যারা প্রশ্নকর্তা, তারা অন্তত বিসিএস এ সেটা। ওকে, এরপরে আমরা দেখি যে এইখানে সঠিক অ্যান্সার কি হবে। শি ইনসিস্টেড ওয়ান ড্যাশ লিভিং দ্য হাউস, এইখানে কোনটা সঠিক অ্যান্সার হবে? একটু সবাই চেষ্টা করেন। হিম, হিজ, হিমসেলফ, হি, একজন একটু বলেন কেউ। এখানে সঠিক অ্যান্সার
কোনটা এখানে সঠিক অ্যান্সার হবে? কেউ একজন একটু চেষ্টা স্যার করেন। বি নাম্বার। বি নাম্বার, আর কেউ? স্যার সি। আচ্ছা, সি। ওকে, এখন একটু দেখেন বি নাম্বার কেন হবে, সি নাম্বার অথবা ডি হিম এইগুলো কেন হবে না। মনে রাখতে হবে আমাদের প্রিপজিশনের পরে আমরা জানি অবজেক্টিভ ফর্ম হয়, কিন্তু প্রিপজিশনের পরে যদি জিরান থাকে, এখানে খেয়াল করেন তো, লিভিং আছে না এখানে, প্রিপজিশনের পরে ডাইরেক্ট যদি অবজেক্ট হিসেবে বসে প্রিপজিশনের, তাহলে অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে, সাবজেক্টিভ হবে না। কিন্তু যদি প্রিপজিশনের পরে জিরান্ড থাকে, তাহলে অবশ্যই কি হবে সেখানে, অবশ্যই পসেসিভ ফর্ম হবে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এরকম মাঝে মাঝে প্রোনাউন থেকে ডিপ কোশ্চেন হয়, যার জন্য আমি আপনাদের আগে প্রশ্ন দেখাচ্ছি যে আসলে আমাদের কিভাবে প্রোনাউনটা পড়া উচিত। ওকে, এরপরে আমরা 4 নম্বরটা একটু দেখি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। তার মানে কি, আমি আপনাদের জাস্ট এইটা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে প্রোনাউন থেকে কত ধরনের প্রশ্ন হয়ে থাকে। প্রোনাউন থেকে 3 ধরনের প্রশ্ন স্পেসিফিকলি হয়, সেটা হচ্ছে প্রোনাউন আইডেন্টিফিকেশন, এরপরে প্রশ্ন হবে প্রোনাউন থেকে সেন্টেন্স কারেকশন, এবং প্রোনাউন থেকে হবে রাইট ফর্ম অফ ভার্ব। এই 3 ধরনের কোশ্চেন হবে। আমাদের আগে এগুলো জানা প্রয়োজন কিনা বলেন তো? এইখানে কোনটা সঠিক একটু বলেন তো দেখি, কেউ একজন। হ্যাঁ, আপনারা ভুল বললে কোনো সমস্যা নেই, ভুল বললে ওই জিনিসটা আমাদের বেশি দীর্ঘদিন মনে থাকে। স্যার সি। সি। আচ্ছা, আর কেউ? স্যার সি। ওকে, সি। ওকে, হ্যাঁ অবশ্যই সি নাম্বার অ্যান্সার। কেন সি অ্যান্সার হবে আমরা একটু খেয়াল করি। যদি এইভাবে কোনো প্রোনাউন গঠিত হয়, যেমন ওয়ান, সাম, সাম, ওয়ান, এগুলো হচ্ছে সাধারণত ডিটারমিনার, প্রোনাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। এগুলো যদি প্রোনাউন হয়, এরপরে কি থাকবে, এরপরে স্যার একটা আপনার প্রিপজিশন থাকবে। লেখাটা একটু বোল্ড করবেন, দেখা যাচ্ছে না। আচ্ছা, ওকে, এখন একটু খেয়াল করি আমরা যে হ্যাঁ, যদি এরকম হয় যে সাম, হ্যাঁ ওকে, যদি ওয়ান এরপর সাম এই শব্দগুলো যদি প্রোনাউন হিসেবে ইউজ হয়, এবং এরপর একটা কি থাকবে, অফ অথবা অফ দা, এরপরে যে নাউনটা হবে, এই নাউনটা হবে অলওয়েজ প্লুরাল, অলওয়েজ প্লুরাল। দেখেন এই জায়গায়ও কিন্তু মিস্টেক আছে, কোথায় আমরা একটু খেয়াল করি। এখন সবাই একটু দেখি যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কি এখানে, সবাই একটু বলেন তো, সাবজেক্ট কি এখানে মাই ফ্রেন্ডস হবে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে? এখানে কিন্তু ওয়ান অফ মাই ফ্রেন্ডস সাবজেক্ট হবে না, কেন আমি প্রথমে আপনাদের দেখিয়েছি প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, ওয়ান, ওয়ানের সঙ্গে কি আর হবে? না, হবে না, এই জন্য এটা ভুল। আমাদের সঠিক অ্যান্সার বের করার চেয়ে আমাদের ভুল কেন এটা খুঁজে বের করতে হবে। এরপরে ওয়ান অফ মাই ফ্রেন্ড, এইখানে আমি কি বলেছি যে অফের পরে যে নাউনটা হবে এটা অলওয়েজ প্লুরাল, এটা কি প্লুরাল আছে? নেই, এই জায়গায় ভুল। এরপরে আমরা ডি নাম্বারটা দেখি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে সবই ঠিক আছে, বাট এখানে তো সাবজেক্ট হচ্ছে ওয়ান, এর ভার্ব কি আর হবে? না, হবে না। এই জন্য এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বার। ওকে, এখন এই সেন্টেন্সটা একটু দেখি সবাই, যে দ্য কার ড্যাশ হি বট ভেরি এক্সপেন্সিভ, এখানে মানে কোনটা হবে, এখানে রিলেটিভ প্রোনাউনের ইউজ বলেছে, একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। স্যার এ। জি, এ।
ওকে, আর কেউ? আমি তো রিলেটিভ প্রোনাউন কি তা বুঝি না, আমি কিভাবে আনসার করব? ওকে, প্রোনাউনটা বুঝে জি জি নিলে জি, করতাম। হ্যাঁ, আমি আমি কেন আপনাদের আগে প্রশ্নটা করতেছি যেন আপনারা বুঝতে পারেন এই এই জায়গাগুলোতে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে, গুরুত্ব দিতে হবে। এই জন্য আমি আপনাদের আগে প্রশ্নটা দেখিয়ে নিচ্ছি। ওকে, এইখানে সঠিক আনসার কোনটা হবে আমি বলি। আমাদের মাথায় রাখতে হবে যদি সাবজেক্ট, যদি সাবজেক্ট ইকুয়াল যদি ভার্ব হয় এবং এইটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, যার পরে কোনো প্রোনাউন রিলেটিভ প্রোনাউন বসবে, অ্যান্টিসিডেন্ট যদি কি হয় বস্তু হয় এবং সাবজেক্ট আর ভার্ব যদি সমান হয়, তাহলে এই জায়গায় হইতে পারে হুইচ, হুইচ অথবা দ্যাট। যদিও একই বাক্যে হুইচ এবং দ্যাট দুইটা থাকবে না অপশনে, দেখেন। হ্যাঁ, আর যদি সাবজেক্ট এবং ভার্ব যদি সমান না হয় তাহলে কি হবে? তাহলে এখানে হতে পারে হুম, হোম অথবা দ্যাট। দ্যাট যদি না থাকে তাহলে হুইচ। এখন কোন ক্ষেত্রে কোনটা হবে এখানে আমাদের মাথায় রাখতে হবে। যদি এখানে যদি এই অ্যান্টিসিডেন্ট যদি বস্তু হয় তাহলে আমাদের হুম হতে পারে বা দ্যাট, আর অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তি হয় তাহলে আবার সরি, যদি অ্যান্টিসিডেন্ট বস্তু হয়, বস্তু হয় তাহলে আমাদের হবে দ্যাট বা হুইচ, আর যদি অ্যান্টিসিডেন্টটা ব্যক্তি হয় তাহলে হবে হুম। কখন? সরি, এখানে হয়তো আমি একটু মিস্টেক করে ফেলেছি। যদি সাবজেক্ট আর ভার্ব সমান হয়, যদি সাবজেক্ট আর ভার্ব সমান হয়, যদি সাবজেক্ট আর ভার্ব সমান হয়। এখন খেয়াল করি তোমরা, এই যে বট, কয়টা সাবজেক্ট আছে এখানে? সাবজেক্ট আছে, ভার্ব আছে কয়টা? এখানে একটা, এখানে একটা সাবজেক্ট। এখন এই ভার্বের সাবজেক্ট কোথায়? এই ভার্বের সাবজেক্ট এর পূর্বে আরেকটা, এই ভার্বের ভার্ব এই নাউনের ভার্ব কোনটা? এই নাউনের ভার্ব এখানে একটা ছিল ইজ, যেটা মিস্টেক হয়ে গেছে। তার মানে এখানে আমরা একটু খেয়াল করি, এই সাবজেক্ট এই ভার্ব, এই সাবজেক্ট এই ভার্ব, সাবজেক্ট আর ভার্ব সমান। সাবজেক্ট আর ভার্ব যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? হুম হবে যদি ব্যক্তি হয়, আর যদি বস্তু হয় তাহলে কি হবে? হুইচ অথবা দ্যাট। তার মানে এখানে বস্তু আছে, এখানে হবে হচ্ছে হুইচ। এটা হবে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে প্রোনাউন থেকে ট্যাগ কোশ্চেন। কিভাবে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন থেকে অ্যান্সার করতে হবে? যদি কোনো প্রোনাউনে যদি সাবজেক্ট যদি হয় ইনডিফিনাইট প্রোনাউন, সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট কি নিব? সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট কি নিব মনে রাখতে হবে আমাদের। যদি সরাসরি এরকম হয়, যেমন খেয়াল করেন একটু, এভরি বয়, বা আমি দিই এখানে যে এভরি ক্যান ডু ইট, এটা কি হবে? যদি সরাসরি যদি এভরি, সাম, মেনি, মাচ এগুলো যদি সরাসরি সাবজেক্ট হয় ভার্বের, তখন এইগুলোর পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট নিব হচ্ছে দে। কিন্তু যদি এখানে এরকম হয় যে নান অফ, মাঝখানে যদি অফ দিয়ে গঠন হয় প্রোনাউনটা, তখন এই অনুযায়ী আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দিতে হবে, যার ফলে এখানে হয়েছে কি হয়েছে? উই। ওকে, আমরা মূল আলোচনার দিকে চলে যাই। এই যে দেখেন এই আনসারটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনারা যে এখানে এভরিবডি আছে, এভরিবডি লাইকস, কারণ এভরিবডি হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন, যার ফলে সাবজেক্ট এখানে কি হয়েছে? দে হয়েছে। ওকে, প্রোনাউন কখন অ্যাডজেক্টিভ হয় এইটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা বুঝতে পারি, বাকি যে প্রোনাউনের প্রকারভেদ আছে এইটা পড়তে সর্বোচ্চ সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আর প্রোনাউনের আউটসাইড যে বিষয়গুলো আছে এগুলো পড়তে আমাদের বেশি সময় লাগে। আমরা একটু খেয়াল করি যে এখানে প্রোনাউন কখন অ্যাডজেক্টিভ হয়? যখন এই সকল ওয়ার্ড প্রোনাউনও হতে পারে আবার অ্যাডজেক্টিভ হতে পারে। এই ওয়ার্ডগুলোকে বলা হয় ডিটারমিনার। এই ওয়ার্ডগুলোকে কি বলা হয়? ডিটারমিনার। এই শব্দগুলো প্রোনাউন এবং ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ উভয় হতে পারে। কখন হতে পারে আমরা একটা খেয়াল করি, যদি সরাসরি এভাবে বসে যে সাম বয়স ক্যান ডু ইট। এখানে একটু খেয়াল করেন সবাই যে সাম বয়স, সামের পরে কি আছে? নাউন আছে। যদি এই ওয়ার্ডগুলোর পরে সরাসরি নাউন থাকে তখন এটা হবে অ্যাডজেক্টিভ। বাট যদি এরকম হয়, প্রোনাউন কখন হবে একটু খেয়াল করি সবাই। যদি এরকম হয় সাম আর গুড, এখানে সাম আর গুড বলতে কি বোঝাচ্ছে?
কিছু ভালো, এখানে কিছু ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে, উল্লেখ নাই। এইখানে এই সামটা সরাসরি এই ভার্বের কি হয়েছে, সাবজেক্ট হয়েছে, যার ফলে এটা হবে প্রোনাউন। এখন আরেক ভাবে গঠন হতে পারে, দেখেন যে সাম অফ দা স্টুডেন্টস, স্টুডেন্টস, সাম অফ দা স্টুডেন্টস some of the students have got a prize। তার মানে প্রত্যেকজন শিক্ষার্থী একটি করে প্রাইজ পেয়েছে। এখানে এই যে এখানে হ্যাভ হওয়ার কারণ কি, এখানে হ্যাভ হওয়ার কারণ দা স্টুডেন্টস কি, আপনারা কি এটা ধরতে পারতেছেন? এখানে সাবজেক্ট কোনটা বলেন তো, একজন একটু বলেন। সাম। হ্যাঁ, এখানে কিন্তু এই যে আপনারা ধরতে পেরেছেন, থ্যাংক ইউ। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সাম। এখন এই যে সাম, এই সামটা হচ্ছে এখানে প্রোনাউন। তাহলে প্রোনাউন দুই ভাবে গঠিত হতে পারে, কি একটা সরাসরি সাবজেক্ট হিসেবে বলবে, আর একটা হচ্ছে অফ বা অফ দা দিয়ে। এই অংশটুকু কি সবার ক্লিয়ার? একটু সবাই আমাকে একটু একজন রেসপন্স করবেন, এই অংশটুকু কি ক্লিয়ার যে প্রোনাউন কখন অ্যাডজেক্টিভ হয় এবং কখন এই ওয়ার্ডগুলো কখন প্রোনাউন হয়, কখন অ্যাডজেক্টিভ হয়, এই অংশটুকু কি ক্লিয়ার? জি স্যার। মানে আমরা ওকে, কি থ্যাংক ইউ। সামারাইজ করতে পারি যে জি, এই এই ওয়ার্ড গুলোর পরে যদি এক্সট্রা একটা নাউন থাকে তাহলে বুঝে নিতে হবে যে এই ওয়ার্ড গুলো সেই এক্সট্রা নাউনটাকে মডিফাই করেছে, এজন্যই অ্যাডজেক্টিভ হয়েছে। আর এক্সট্রা কোনো নাউন যদি না থাকে তাহলেই সে প্রোনাউন। এভাবে আমরা কি চিন্তা করতে পারি কিনা? হ্যাঁ, আমরা এভাবেও চিন্তা করতে পারি যে এরপরে অবশ্যই এই ওয়ার্ড গুলোর পরে অবশ্যই একটা এক্সট্রা একটা নাউন থাকতে হবে, এর মাঝে অন্য কোনো ওয়ার্ড থাকা যাবে না, প্রোনাউন থাকা যাবে না বা আর্টিকেল থাকা যাবে না। হ্যাঁ, যদি সরাসরি নাউন থাকে তাহলে হবে adjective। আমি বিষয়টা একদম ক্লিয়ার করতেছি, আমি পরবর্তী স্লাইডটা নিয়ে আসি। এই যে এখানে একটু দেখান সবাই যে উপরিক্ত শব্দগুলো, এই শব্দগুলো এগুলো মাঝখানে যদি কি থাকে অফ বা অফ দা, এরপরে যে প্রোনাউনটা হবে এটা অলওয়েজ কি হবে, প্লুরাল। এই প্রোনাউনটা এই পরে যে নাউন বা প্রোনাউন থাকবে অলওয়েজ কি হবে, সেটা প্লুরাল হবে। এই জায়গায় কিন্তু সেন্টেন্স কারেকশনে ভুল দিতে পারে। হ্যাঁ, এরপরে একটু দেখি যে অ্যাডজেক্টিভ এখানে কি বলছে দেখেন, কখন অ্যাডজেক্টিভ হয়, এই ওয়ার্ডগুলোই ওয়ান, এভরি, ইচ, ইদার, নিদার, দ্যাট, এগুলোর পরে সরাসরি কি থাকবে, নাউন, তখন ওই ওয়ার্ডটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আর কখন প্রোনাউন হবে একটু আমরা খেয়াল করি। এই যে এই পার্থক্যটা বুঝি তাহলে আমাদের কাছে হয়তো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। সবাই একটু দেখি আমরা যে এই যে অ্যাজ প্রোনাউন কখন প্রোনাউন হয়, কখন অ্যাডজেক্টিভ হয়, এটা একটু আমরা সবাই খেয়াল করি। সবাই একটু আমরা এখানে খেয়াল করি। ওকে, এখানে দেখেন দিস ইজ মাই পেন, এই যে দিস ইজ, দিস এই শব্দটা কি হয়েছে, সরাসরি এই ভার্বের সাবজেক্ট। ইচ অফ দ্য বয়েজ, এখানে এই যে অফ দা আছে, যার ফলে এখানে ইচ হয়েছে কি, ইচ হচ্ছে এখানে সাবজেক্ট এবং একটা প্রোনাউন। আবার এখানে খেয়াল করেন ইচ বয়েজ, এখানে ইচের পরে সরাসরি কি আছে, নাউন আছে, যার ফলে এটা অ্যাডজেক্টিভ। আবার আমরা খেয়াল করি দিস এরপরে সরাসরি নাউন আছে, এই জন্য দিস অ্যাডজেক্টিভ। এই দিসটা কি বোঝাচ্ছে, এই দিস বোঝাচ্ছে দিস পেন, ওই কলমকে মডিফাই করতেছে। আমরা জানি অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি সবার মনে আছে, যে যে সকল ওয়ার্ড কোন নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে, বসে ওই নাউন সম্পর্কে কি করবে, ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। কিভাবে, কখনো সংখ্যা বোঝাবে, দোষ বোঝাবে, গুণ বোঝাবে, অবস্থা বোঝাবে, পরিমাণ বোঝাবে, শেপ বোঝাবে, অনেক কিছু বোঝাতে পারে, তার সেটাই তো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি বোঝাচ্ছে, দিস পেন, এই কলমটি, এই কলমকে নির্দেশ করতেছে, যার ফলে এটা কি অ্যাডজেক্টিভ। এরপর আমরা দেখি নিদার অফ দা গার্লস, নিদার বলতে বোঝায় কি দুইজনের একজনও নয়, আমরা ক্লিয়ার হয়ে যাব প্রোনাউনের ভিতরে গেলেই। এই যে এখানে অফ আছে, যার ফলে এটা প্রোনাউন। হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, এখানে এই যে হট এই শব্দটা এখানে কি হবে, এই হট এই শব্দটা এখানে হবে আমাদের প্রোনাউন। এখন বিষয় হচ্ছে এই হট এখানে সাবজেক্ট না অবজেক্ট, কেউ যদি বলতে পারেন তাকে বিশাল বড় একটা থ্যাঙ্কস দিব। বলেন এখানে হটটা কি হবে, সাবজেক্ট না অবজেক্ট, কেউ যদি বলতে পারেন। সাবজেক্ট হবে স্যার। আর কেউ? আচ্ছা, আমি এটা ক্লিয়ার করতেছি। ধরেন হি bought a cake, কেক, এখানে যদি আমি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই তাহলে কি হয় দেখেন তো একটু, যে হোয়াট ডিড
হি, বাই, তাই না? দেখেন তো, তাহলে এই যে হট এই শব্দটা কার পরিবর্তে বসেছে? এ কেক এটার পরিবর্তে বসেছে না? তাহলে কি এটা ওখানে সাবজেক্ট? হট কি সাবজেক্ট? ভাই একবার যে বলেছেন সে একটু আমাকে একটু স্যার মানে আমাকে স্যার এটাতে স্যার অবজেক্ট, কিন্তু স্যার প্রোনাউনে যেটা দেওয়া আছে ওটাতে স্যার সাবজেক্ট। প্রোনাউনে যেটা দেওয়া আছে এটাতে স্যার সাবজেক্ট। সাবজেক্ট। হ্যাঁ এটা সাবজেক্ট, এটাও কিন্তু একটা কার পরিবর্তে বসেছে? একটা অবজেক্টের পরিবর্তেই বসেছে এখানে। সে অবজেক্টটা এখানে উজ্জ্বল আছে, এটা এখানে সরাসরি, যেহেতু এখানে লিঙ্কিং ভার্ব আছে, যে আমি এটা ক্লিয়ার করতেছি, লিঙ্কিং ভার্ব থাকার ফলে এটা সরাসরি সাবজেক্ট হয়েছে। কিন্তু এটা কি হতে পারে? অবজেক্ট হতে পারে কখন? যখন কোনো নাউনের পরিবর্তে বসবে। কিন্তু এটাই হচ্ছে ডিরেক্টলি এখানে সাবজেক্ট, বা ইনডিরেক্টলি আমরা বলতে পারি এটা অবজেক্ট, কারণ এটা একটা অবজেক্টের পরিবর্তে। সাধারণত আমরা জানি সাধারণত সাবজেক্টকে বের করা হয় হু দ্বারা প্রশ্ন করে, আর অবজেক্টকে বের করা হয় হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করে। কিন্তু এখানে সরাসরি সাবজেক্ট। কেন সরাসরি সাবজেক্ট? এখানে এই যে ভার্বটা আছে, আর কোনো ভার্ব নেই। ওকে, ভাই আপনি কি বলতে চাইলেন একটু বলেন না আমাকে। যে আপনি কি জানি বলতে চেয়েছিলেন ভাই। আচ্ছা, এখন আমরা খেয়াল করি এখানে যে হোয়াট কালার, এখানে হোয়াট হচ্ছে অ্যাডজেক্টিভ, কেন? পরে নাউন আছে কালার, রঙের নাম। এরপরে নিদার গার্ল, এই যে নিদার, এই নিদার পরে কি আছে? নাউন আছে। ওয়ান বয়, ওয়ানের পরে এখানে কি আছে? বয়, এটা হচ্ছে কি? নাউন। যার ফলে এগুলো অ্যাডজেক্টিভ। আমি আশা করছি এই অংশটুকু সবার ক্লিয়ার। এখন আমরা এইটা একটু দেখি, পার্সোনাল প্রোনাউন। এই যে আমরা প্রোনাউনে প্রবেশ করেছি, প্রশ্ন নেই পার্সোনাল 5 প্রোনাউন। আগের স্লাইডটাতে 5 সেকেন্ড প্রশ্ন নেই এবং একটু সময় দেই। কার কোনো কিনা 5 সেকেন্ড আমরা সময় নেই। কারো কোনো প্রশ্ন থাকলে যে কারো কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করতে পারেন। কারো কিন্তু প্রশ্ন আছে? নাই। নেক্সট। ওকে, থ্যাংক ইউ। ওকে, পার্সোনাল প্রোনাউন কি? যেগুলো ব্যক্তির নামের পরিবর্তে বসবে সেগুলোকে বলে পার্সোনাল প্রোনাউন। এখানে একটা কিন্তু আছে, আমরা কিন্তুটা আগে দেখব, কারণ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন থেকে যদি প্রশ্ন হয় তাহলে কিন্তু থেকে প্রশ্ন হবে। কিন্তুটা কি? দেখেন এরকম আছে যে দে আর ক্যাচিং ফিশ। ফিশ, এইখানে এই দেটা কি প্রোনাউন? অপশনে এ থাকবে ইনডিফিনাইট। ইনডিফিনাইট। বি নম্বরে থাকবে পসেসিভ। বলেন এখানে কি হবে? এই দুটোর মধ্যেই অপশন একজন একটু বলেন তো, ইনডিফিনাইট হবে নাকি পসেসিভ হবে? এইখানে এটা ইনডিফিনাইট হবে। কেন হবে? কারণ দে দ্বারা তাদের বোঝাচ্ছে, এটা নির্দিষ্ট না। বাট এখানে যদি পার্সোনাল উল্লেখ থাকতো তাহলে অবশ্যই পার্সোনাল প্রোনাউন হতো। ওকে, হ্যাঁ, এই পার্সোনাল প্রোনাউনের তিনটা রূপ আছে। একটা হচ্ছে সাবজেক্টিভ রূপ, অবজেক্টিভ রূপ আর পসেসিভ রূপ। তাহলে সাবজেক্টিভ কোনগুলো? এগুলো আমরা জানি সবাই, এগুলোও জানি। এখন এই যে পসেসিভের মধ্যে ভাগ আছে, পসেসিভ এখানে অথবা দেওয়া আছে, এই পাশের গুলো পসেসিভ অ্যাডজেক্টিভ, এই পাশের গুলো পসেসিভ প্রোনাউন। আমরা এই ভিতরে গিয়ে আমরা দেখতে পাবো সব। কথা হচ্ছে পার্সোনাল নাউনের পরিবর্তেই পার্সোনাল প্রোনাউন বসে। কিভাবে? যেমন এখানে দেখেন যে এমডি আবু বকর সিদ্দিক ইজ মাই ফাদার, এখানে এই যে আবু বকর সিদ্দিকের পরিবর্তে বসেছে এখানে হি। যেমন রূপা ক্যান ড্রাইভ এ কার, এখানে রূপার পরিবর্তে বসেছে শি। আমি আশা করছি এই অংশটুকু আমাদের একবারে ক্লিয়ার। আমি চেষ্টা করব প্রত্যেকটা থেকে হিউজ পরিমাণে উদাহরণ আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য। এরপর আমরা দেখি পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ। ওই যে যখন আমরা শুরুতে নাউন ফ্রেজ পড়লাম তখন কি মনে আছে সবার যে পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ পসেসিভ দিয়ে কি হয়? নাউন ফ্রেজ হয়। পসেসিভ দিয়ে কি হয়? নাউন ফ্রেজ। আমরা একটু খেয়াল করি যে এগুলো হচ্ছে কি পসেসিভ প্রোনাউন। সাধারণত পসেসিভ প্রোনাউন গুলোর সঙ্গে দেখেন এস থাকে, এস। হ্যাঁ, একমাত্র শুধু হিজ এবং হার এটার সঙ্গে এস নাই। তাহলে আমাদের উদাহরণ দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে।
এখানে এটা কখন প্রোনাউন হয় কখন অ্যাডজেক্টিভ হয় আমরা একটু খেয়াল করি। যেমন দেখেন যে দিস ইজ হার বুক, এখানে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, কেন এরপরে নাউন আছে। বাট এই যদি হয় যে দিস বুক ইজ হার, এইটা তখন কিন্তু কি প্রোনাউন, কেন এরপরে কোনো নাউন নেই, এই যে এই ভার্বে, তখন এটা হবে অবজেক্ট, যার ফলে এটা কি এখানে এটা হচ্ছে প্রোনাউন। আমি আশা করছি এটা আপনাদের ক্লিয়ার। এখন আমরা একটু উদাহরণ দেখি স্লাইডের মাধ্যমে, যে দেখেন দিস ইজ মাইন, এখানে মাইনটা হচ্ছে প্রোনাউন। এরপরে দেখি যে দেখেন এখানে যে yours is the same as his, এইখানে his, এখানে হচ্ছে his এবং এখানে হচ্ছে his এবং yours দুটোই প্রোনাউন। এখন কথা হচ্ছে yours এর পরে কি হবে, yours এর পরে আরো হতে পারে, ইজও হতে পারে। কিন্তু আপনারা দেখবেন যে টোফেল যে বই আছে এটার মধ্যে সাধারণত yours এর পরে ইজ দেওয়া আছে, আপনারা দেখবেন টোফেলে, তাহলে পাবেন এটা। এরপরে খেয়াল করি আমরা যে আওয়ার্স আর, এই যে আওয়ার্স, আওয়ার্সটা হচ্ছে এখানে কি, আওয়ার্সটা এখানে হচ্ছে প্রোনাউন, কেন আর পরে কি আছে ভার্ব আছে। এই দেখেন তো এখানে মাইনের পরে বা পূর্বে কোনো নাউন আছে, ইয়োর্স এর পূর্বে বা পরে কোনো নাউন আছে নাই, আওয়ার্স এর পূর্বে বা পরে কোনো নাউন আছে নাই, যার ফলে এগুলো হচ্ছে প্রোনাউন। এরপরে খেয়াল করি দিয়ার্স আর টু স্মল, এখানে এই যে দিয়ার্স এর পূর্বে বা পরে কোনো নাউন নেই। হ্যাঁ, এরপরে আই ফরগেট মাইন, এখানে এই যে মাইন হচ্ছে প্রোনাউন এবং আই হচ্ছে প্রোনাউন, আই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, কিন্তু মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ অর্থ হচ্ছে অধিকার বা সত্ত্ব বুঝায়, নিজের অধিকারে কোনো কিছু বুঝায়। যেমন মাই, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, সরি মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, বাট এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি এই অংশটুকু সবার ক্লিয়ার। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই জায়গায় একটু সবাই খেয়াল করেন, অ্যাজ এইটা এখানে কোন পার্টস অফ স্পিচ, অ্যাজ এখানে কোন পার্টস অফ স্পিচ, কেউ একজন আমাকে অ্যান্সার দিবেন, অ্যাজ এখানে কোন পার্টস অফ স্পিচ? Sir, preposition. ইয়েস, প্রিপজিশন, ইয়েস, থ্যাংক ইউ। অ্যাজ এখানে হচ্ছে প্রিপজিশন, কেন প্রিপজিশন? এখানে আমি ওই যে একটা প্রশ্ন সলভ করেছিলাম মনে আছে, যদি সরাসরি যদি কোনো প্রিপজিশনের পরে কোনো মানে প্রোনাউন বসতে পারে তাহলে অবজেক্টিভ হবে, তার মানে এখানে এটা অবজেক্টিভ, কোনো সন্দেহ আছে? এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এবং এটা কি, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন আমরা বলতে পারি, হিজ তার অধিকারে থাকা বোঝাচ্ছে। কিন্তু যদি এটা পসেসিভ অ্যাডজেক্টিভ কখন হতো, যদি এর পরে একটা কি থাকতো, এরপরে যদি থাকতো হচ্ছে পার্টিসিপল অথবা জিরান্ট, সাধারণত জিরান্ট থাকে। হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে। ওকে, এরপরে আমরা একটু খেয়াল করি পসেসিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য কি। এই পার্থক্য, এটা আমি একটু দ্রুত চলে যাচ্ছি, খেয়াল করেন। এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন মাইন, আর এই যে মাই পসেসিভ অ্যাডজেক্টিভ, কেন পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে নাউন আছে। এরপর আমরা খেয়াল করি yours is the same as his, এখানে yours এই ভার্বের সাবজেক্ট এবং as হচ্ছে প্রিপজিশনের, as হচ্ছে প্রিপজিশনের পরে বলতে হচ্ছে his, যার ফলে এটা প্রোনাউন। আবার দেখেন আওয়ার্স আর হ্যাভি, এখানে আওয়ার্স, এই আওয়ার্স শব্দটা হচ্ছে এই ভার্বের সাবজেক্ট। আবার খেয়াল করেন যে দিয়ার্স, এই দিয়ার্স এর পূর্বে কি আছে, সরি দিয়ার্স এরপরে ভার্ব আছে, এই দিয়ার্স হচ্ছে কি করে সাবজেক্ট। আবার দিস বুক ইজ হার, এখানে হচ্ছে এটা অবজেক্ট। কিন্তু এখানে খেয়াল করি আমরা হার হোমওয়ার্ক, এখানে খেয়াল করেন তো হার হোমওয়ার্ক, এই যে হোমওয়ার্ক নাউন। দিয়ার লাইন্স, এখানে দেখেন এই যে দিয়ার এরপর লাইন্স নাউন আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আওয়ার বুকস, এখানে আওয়ার কি অ্যাডজেক্টিভ, কারণ এরপর নাউন আছে। ইওর টিচার, ইওর এর পরে কি আছে, নাউন আছে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ থেকে? প্রিয় শিক্ষার্থী, আপনারা একটু চেষ্টা করবেন যে এই যে পসেসিভ প্রোনাউন বা আমরা যাই করি না কেন উদাহরণগুলো আয়ত্ত করার জন্য। কারণ পার্টস অফ স্পিচ শব্দের অর্থটাই হচ্ছে বাক্যে ব্যবহৃত হতে হবে। কোথায় ব্যবহৃত হতে হবে? স্পিচে ব্যবহৃত হতে হবে, তাহলে সেটা পার্টস অফ স্পিচ। আদারওয়াইজ না, শুধু ওয়ার্ড, আমি চাইলে এটা ওয়ার্ড লিখে আমি পার হয়ে যেতে পারতাম, কিন্তু বিষয় হচ্ছে যে ভাই আপনাদের উদাহরণ ইম্পর্টেন্ট। যত উদাহরণ জানবেন তত আপনাদের ভোকাবুলারি স্ট্রং হবে, সেন্টেন্স মেকিং আপনাদের আয়ত্তে এসে যাবে। হ্যাঁ, এখন একটু বলেন এখানে কারো প্রশ্ন আছে কিনা?
জি, কারো প্রশ্ন আছে কি? আপনারা কি সবাই ঘুমিয়ে পড়েছেন? না স্যার, কোশ্চেন নাই। ওকে ওকে, থ্যাংক ইউ। এখানে ইটস, এই যে ইটস, এটা বোঝায় হচ্ছে ইট ইজ, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন হিসেবে বসে। বাট আইটিএস এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসে। এটা মাথায় রাখতে হবে, এই জায়গা থেকে কোশ্চেন হতে পারে কিন্তু। ওকে, এখন ইনডিফিনাইট প্রোনাউনটা দেখি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রোনাউন। আমরা ইনডিফিনাইট প্রোনাউন জানি অনির্দিষ্ট করে কোন কিছু বোঝায়, এগুলো হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন এবং ডিটারমিনারের মাঝে মিল আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা? ইনডিফিনাইট প্রোনাউন এবং ডিটারমিনার, যার ফলে আমি এখানে সেপারেশন করে দিচ্ছি, একটা যে সেপারেট করেছি যে ইনডিফিনাইট প্রোনাউন কখন এগুলো হচ্ছে কি হতে পারে, মানে কাউন্টেবল হতে পারে, কখনো আনকাউন্টেবল হতে পারে, আমি এই জন্য একটু সেপারেট করে দিয়েছি। এইগুলো শব্দই হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। এগুলো এখন আমরা অর্থ দেখবো এবং সেন্টেন্স দেখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন, সাম অন লেফট দেয়ার আমব্রেলা ইন দা অফিস, এখানে এই যে সামটা হচ্ছে প্রোনাউন। কেন প্রোনাউন? এর পরে হচ্ছে ভার্ব আছে, এটা হচ্ছে সাবজেক্ট। এখন আপনাদের কাছে প্রশ্ন, এটা ট্যাগ কোশ্চেন কি হবে বলেন, কে একজন বলেন বলেন। কে একজন একটু আমাকে আমাকে একটু হেল্প করেন, এখানে ট্যাগ কোশ্চেন কি হবে? ওকে, Is anyone আচ্ছা, এই জায়গায় যদি ইনডিফিনাইট প্রোনাউন গুলো সরাসরি ভার্বের সাবজেক্ট হয়, তাহলে এটার ট্যাগে যায় প্রোনাউন হবে হচ্ছে দে, মানে ট্যাগে যায় সাবজেক্টটা কি হবে দে। আর এইখানে কি আছে, এটা লেফট, তার মানে এটা পজিটিভ আছে, এখানে হবে পাস্ট টেন্স, তাহলে হবে কি ডিডেন্ট। ডিডেন্ট দে, ডিডেন্ট দে, এইটা কি বুঝতে পেরেছেন যে প্রোনাউন, অর্থাৎ কোন প্রোনাউন গুলো যদি যদি হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন গুলো থাকে, তাহলে অবশ্যই কি হবে, ইনডিফিনাইট প্রোনাউন গুলো যদি থাকে তাহলে অবশ্যই কি হবে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। যদি সরাসরি সাবজেক্ট হয়, কি হয়, সরাসরি সাবজেক্ট। মেনি আর ইন্টারেস্টেড ইন দা জব ভ্যাকান্সি, এখানে খেয়াল করেন আর ভার্বের সাবজেক্ট সরাসরি মেনি, যার ফলে এখানে মেনিটা কি ইনডিফিনাইট প্রোনাউন। এটা কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে না? এরপরে দেখেন নান অফ দা কেক, শিক্ষার্থী আমি আপনাদের প্রথমে এটা পড়িয়েছিলাম যে অফ দা দিয়েও কি হয়, প্রোনাউন গঠিত হয়, যে কোনো প্রোনাউন গঠিত হতে পারে। তার মানে এখানে কি কেক কি সাবজেক্ট? না, এখানে প্রিপজিশন আছে, এখানে সাবজেক্ট হচ্ছে নান। তার মানে কি দেখেন তো প্রোনাউনের মাঝে রাইট ফর্ম অফ ভার্বের রুলস আছে কিনা। প্রিয় শিক্ষার্থী একটু কেউ একজন বলেন যে আসলে আমি যে এইভাবে আপনাদের পড়াচ্ছি এটা কি ইফেক্টিভ হচ্ছে কিনা, একটু কেউ একটু বলবেন আমাকে। যদি এইভাবে ইফেক্টিভ না হয় তাহলে আমি সরাসরি প্রোনাউন নিয়ে আলোচনা করে যাব, সময় লাগবে সর্বোচ্চ 20 মিনিট। যখন আমি অন্য একটা টপিকে যাব, ওটা যখন আপনাদের একটু দেখাতে যাব তখন একটু সময় লাগতে পারে। হ্যাঁ, এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে নান। নান বোঝায় যে কেউ না, মানে অনেকগুলোর মাঝে একজনও না, একজন বোঝায়, কি বোঝায়, অনেকগুলোর মাঝে একজনও না, যার ফলে এরপরে ভার্ব কি হবে, এরপরে ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার, এটা সাবজেক্ট। এখন কথা হচ্ছে মেনি, এই শব্দটা অ্যাডজেক্টিভ হতে পারে কখন, মেনি কিন্তু হচ্ছে প্লুরাল যখন এটা সরাসরি নাউনের পূর্বে থাকবে। ওকে, এরপরে দেখি সাম বয় ইজ রাইটিং আউটসাইড, সরি সামবডি, এখানে এই যে সামবডি, এখানে ইজ আছে, আবার মাথায় রাখতে হবে আমাদের সাম, এই যে মাঝখানে স্পেস দিয়ে যদি হয় সাম বডি তখন এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। যদি আমরা স্পেস দিয়ে লিখি, আমাদের এই পার্থক্যগুলো আমরা একটু বুঝতে হবে, এই পার্থক্যগুলো একটু বুঝতে হবে, যার জন্য আমি এটা আপনাদের মাঝে মাঝে আলোচনা করতেছি। হ্যাঁ, এরপর একটা আমরা খেয়াল করি, পরের উদাহরণে চলে যাই যে অল হ্যাভ, এখানে অল এই শব্দটা এই হ্যাভ ভার্বের কি, হ্যাভ এগ্রিড ভার্বের হচ্ছে সাবজেক্ট, যার ফলে এটা ইনডিফিনাইট প্রোনাউন। এনি উইল ডু, এই যে এনি বোঝাচ্ছে যে কেউ, এই ভার্বের সাবজেক্ট। এরপরে দেখি আমরা মোর আর, এখানে মোরটা হচ্ছে সাবজেক্ট, এই ভার্ব আর ভার্বের সাবজেক্ট। এখন কথা হচ্ছে যে এই উদাহরণগুলো আমি কোথায় পেয়েছি,
এই উদাহরণগুলো আপনারা দেখবেন, আমি আপনাদের কিছু বই বলি যে এই বইগুলোতে আছে। সেটা হচ্ছে আপনারা দেখবেন রিডার মার্টিনের একটা বই আছে, খুব সুন্দর বই। হ্যাঁ, এবং আমার লেখা একটা বই আছে, আপনারা জানেন কিনা জানি না, পার্টস অফ ফিজিক্যাল গ্রামার। আমি যেভাবে আলোচনা করতেছি ঠিক এইভাবে আমার বই আছে, পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বই। পার্টস অফ ফিজিক্যাল গ্রামার সকল টপিক সমাধান। হ্যাঁ, সবাই একটু দেখি। এরপরে দেখি আমরা সিভারেল ওয়্যার। এই যে সিভারেল, এখানে কতিপয় অনেক মানুষ অথবা অনেক কিছুকে বোঝাচ্ছে, যার ফলে এখানে ভার্ব হয়েছে ওয়্যার। এরপরে দেখি আমরা মাস্ট হ্যাভ ফিনিশড দ্য টাস্ক। এখানে এই যে মাস্ট এরপর কি আছে, ভার্ব আছে হ্যাভ ফিনিশড, তারপরে এখানে সাবজেক্ট। মাস্ট বলতে বোঝাচ্ছে অধিকাংশ। বোথ আর কারেক্ট, উভয় সঠিক, এখানে এই যে বোথ এটা হচ্ছে ভার্ব। এরপরে দেখি আদার্স আর, এখানে এই যে আদার্স সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, যার ফলে এটা হচ্ছে কি প্রোনাউন। আচ্ছা বলেন তো এখানে কারো কোনো কি প্রবলেম আছে? একজন কেউ রেসপন্স করবেন, তাহলে ক্লাসটা অনেক ভালো হবে, কোয়ালিটিফুল হবে। আজকের এই ক্লাস ভাই শুধু আপনাদের বোঝানোর জন্য। আমার যে ভাই বোনেরা এখন ক্লাসে উপস্থিত আছেন, এটা আপনাদের জন্য ক্লাসটা, যেন আপনারা ক্লাসটা বুঝতে পারেন। কোথাও যদি সমস্যা থেকে থাকে একটু বলেন কেউ আমাকে, কারো কোনো কি সমস্যা আছে এখানে? না স্যার, বলেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রোনাউন ভিএস অ্যাডজেক্টিভ, কখন প্রোনাউন হয়? ইনডিফিনাইট প্রোনাউন হয়, ইনডিফিনাইট অ্যাডজেক্টিভ হয়। খেয়াল করি আমরা প্রোনাউন অ্যাডজেক্টিভ। এখানে দেখি আমরা যে এই যে ইচ অফ দা, এখানে অফ দা থাকার ফলে এখানে ইচ হচ্ছে সাবজেক্ট, এখানে ইচ হচ্ছে কি, ইচ হচ্ছে এখানে কি প্রোনাউন। আবার নিদার অফ দা গার্লস, এখানে প্রিয় শিক্ষার্থী এই জায়গা থেকে কোশ্চেন হতে পারে রাইট ফর্ম অফ ভার্বে, আমাদের একটু খেয়াল রাখতে হবে। এইখানে ইজ কেন হইলো? নিদার বলতে বোঝাচ্ছে এই যে দুই, এই দুইজন আর একজন নয়, দুইজন আর একজন নয়, তার মানে কি এককে বোঝাচ্ছে না, নিজের দ্বারা বোঝায় এক, ওয়ান বোঝায়, যার ফলে এরপরে ভার্ব কি হয়, ভার্বটা হয় সিঙ্গুলার। প্রিয় শিক্ষার্থী এটা কি ক্লিয়ার সবার? আমাদের দেখা যাচ্ছে কি যে অন্যান্য টপিকের যেই আলোচনাগুলো সেগুলো আমাদের প্রোনাউন পার্টস অফ স্পিচ যদি এভাবে ভালো করে পড়ি তাহলে আমাদের হয়ে যায়। তা আমরা সেন্টেন্স কারেকশন করবো, যত ধরনের প্রবলেম আছে গ্রামার সবই পারবো। এখন এখানে দেখি হোয়াট ইজ ইওর নেম, এখানে হোয়াটটা হচ্ছে প্রোনাউন, আমরা আগেই দেখেছি। অন অফ দেম, দেখেন এরপরে কিন্তু এটা সর্বদা প্লুরাল হয়, খেয়াল করেন সর্বদা প্লুরাল। এই জায়গায় কিন্তু সেন্টেন্স কারেকশন প্রশ্ন দিতে পারে, এখানে ইজ এস দিবে না, এখানে জাস্ট গার্ল দিল, আপনাকে এখানে কনফিউশন করবে। আমি যেই টপিক গুলো নিয়ে বা যেই জায়গা নিয়ে বেশি আলোচনা করব, আপনারা মাথায় রাখবেন এই জায়গাগুলো থেকেই ব্যতিক্রম কোশ্চেন হয়, অ্যাডভান্স কোশ্চেন হয়। হ্যাঁ, এরপর আমরা একটু খেয়াল করি যে দিস পেন ইজ মাইন, এখানে দিস হচ্ছে অ্যাডজেক্টিভ। ইচ বয়, এখানে বয় হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নিদার গার্ল, এখানে এই যে নিদার শব্দটা সিঙ্গুলার, যার ফলে এখানে গার্লটা হয়েছে সিঙ্গুলার, নিদারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হট কালার, এখানে হট হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ওয়ান বয়, ওয়ানের পরে নাউন আছে, যার ফলে ওয়ান হচ্ছে অ্যাডজেক্টিভ। সবার কি ক্লিয়ার এই অংশটুকু? একটু আমাকে একটু হেল্প করবেন। এই অংশটুকু কি ক্লিয়ার? কারো কি কোনো প্রশ্ন আছে? ও স্যার, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আমরা দেখি ইতিপুতি না তাকিয়ে কোথায় তাকাবো আমরা, নিচের দিকে। আমরা আগে নিচের অংশটুকু নিয়ে আসি। এখানে আমাদের খেয়াল করতে হবে, এইটা নিয়ে কি আমি বারবার আলোচনা করতেছি না? দেখেন তো একটু যে অন অফ, অফ বা অফ দা প্রোনাউন বাচক শব্দ যে কোনো হতে পারে, সেটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বন্টন বোঝায়। কি বোঝায়? বন্টন। এখানে আমরা একটু খেয়াল করি ইচ অফ দ্য বয়েজ, এখানে ইচটা হচ্ছে প্রোনাউন, ইচ এখানে কি প্রোনাউন, কেন প্রোনাউন? এখানে অফ দা আছে, কি আছে? অফ দা অথবা অফ। এরপরে কি হবে? এরপরে নাউনটা হবে প্লুরাল। প্লুরাল কি হবে? প্লুরাল নাউন, প্লুরাল নাউন অথবা প্রোনাউন। হ্যাঁ, এখানে কি আছে? অফ অথবা অফ দা। তাহলে এর পূর্বে যে ওয়ার্ডটা হবে প্রোনাউন বাচক ওয়ার্ড, যেগুলো একই সঙ্গে প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, তখন হবে এগুলো প্রোনাউন। ইদার অফ দ্য গার্লস, এখানে খেয়াল করেন এই যে ইদার, এটা প্রোনাউন, কেন? এখানে কি আছে? অফ দা আছে। এখন কথা হচ্ছে এই ইদার শব্দটা হচ্ছে সিঙ্গুলার। ইদার বলতে বোঝাচ্ছে দুইজন আর একজন, ইদার বলতে কি বোঝাচ্ছে? দুইজন আর একজন। এখন এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভাই, এগুলো আপনারা রুলস হিসেবে পড়েন কি হিসেবে? আচ্ছা, ইদার অফ, ইচ অফ, নিদার অফ। ভাই আমাকে একটু যুক্তি দিবেন আমাকে, যে বলেন তো আমরা যারা এভাবে পড়ি যে ইচ অফ, ইদার অফ, নিদার অফ,
এরপরে এর পূর্বের যে ওয়ার্ড থাকে সেটা সাবজেক্ট হয়, এইটা সঠিক নাকি প্রিপজিশন দিয়ে নাউন ফ্রেজ হয় না? এইটুকু বাদ দিলাম, বাদ দিয়ে এটা হচ্ছে কি সাবজেক্ট, এই ব্যাখ্যাটা সঠিক বলেন। কোন ব্যাখ্যাটা আপনার কাছে সঠিক মনে হয়? এইটা হচ্ছে যখন করতেছেন তখন এটা ভাই রুলস মুখস্থ হচ্ছে, আর এটা আপনি প্রণয়নের ব্যাখ্যা দিয়ে আপনি আরেকটা সম্পাদন করতেছেন। আমার কথা কি ক্লিয়ার আপনাদের? কে একজন একটু রেসপন্স করবেন ভাই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এখানে আমরা জানি যে এখানে আমরা রাইট ফর্ম ভার্বটা একটু আলোচনা করে নিই, যে ইচো কি বোঝায়? সিঙ্গুলার, ইদারও প্লুরাল, সিঙ্গুলার, নিদারও সিঙ্গুলার। নিদার বোঝায় দুটার মাঝে একটিও না। এখানে আমরা এই যে দেখেন এখানে উপরে দেওয়া আছে, খুব ভালোভাবে দেওয়া আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন উপরে? যে ইচ বলতে বোঝাচ্ছে প্রতি এক, প্রতিজনে এক বোঝায়। ইদা বোঝাচ্ছে দুটির একটি, আর নিদা বোঝাচ্ছে দুটির একটিও না। ওকে, এগুলো আপনারা রিডিং করলে এমনি বুঝতে পারবেন আমি যেইভাবে তথ্যগুলো উপস্থাপন করেছি ঠিক একই ভাবে আমার বইয়ে উপস্থাপন করা আছে তথ্যগুলো একই ভাবে। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন খুবই ইম্পর্টেন্ট একটা প্রোনাউন। এই জায়গাতে মানে স্পোকেন ইংলিশে খুবই মানে একটা কমন রুলস এটা। আমরা যে দিস দ্যাট যখন আমরা ইশারা করি কাউকে বা কোনো কিছু বলি, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দিস, কখন কাছে কখনো দূরে। হ্যাঁ, ওকে, এরপরে দেখেন যে এইটার আবার সিঙ্গুলার প্লুরাল আছে, যে দিস হচ্ছে সিঙ্গুলার বা দিজ হচ্ছে প্লুরাল, আবার দ্যাট হচ্ছে সিঙ্গুলার, সরি এখানে সিঙ্গুলার হবে, হ্যাঁ সিঙ্গুলার, কিন্তু দৌজ হচ্ছে প্লুরাল। উচ্চারণটা আমরা দেখি এখানে দিজ বর্গীয় জ, আরে দৌজ। এখন এরপরে দেখি এই যে এখানে স্পেসিফিক ভাবে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, দিস সিঙ্গুলার আর হচ্ছে দিজ হচ্ছে প্লুরাল, দ্যাট হচ্ছে সিঙ্গুলার, দোজ হচ্ছে প্লুরাল। এখন আমরা সেন্টেন্স দেখি, যেমন দিজ আর, এগুলো আপনারা রুলস হিসেবে পড়েন কিন্তু রাইট ফর্ম ভার্বে এভাবে দেখতে হবে। দিজ আর, দিজ হচ্ছে কি প্লুরাল, এইগুলো আর মাই নিউ বুক, অর্থ কি হবে? এইগুলো আমার নতুন বই। এখানে বুক দিলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, এরপরে দেখেন হোয়াট ইজ দ্যাট, ওইটা কি? এখানে এই যে দ্যাটটা হচ্ছে প্রোনাউন, এই ভার্বের অবজেক্ট। এরপর সরি, এরপরে দেখি আমরা যে নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করো তখন কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। একটু খেয়াল করুন সবাই, যে দ্যাট পেন, এই যে নাউনের পূর্বে বসেছে, বসে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, নির্দেশ করতেছে ওইটি, দূরে নির্দেশ করতেছে, হ্যাঁ, যার ফলে এটা কি হবে এখানে? এটা অ্যাডজেক্টিভ। আমরা এই যে দি ইউজ করি না, এটা সাধারণত যদি আমরা গ্রামারের আমরা হচ্ছে হিস্টোরিটা নিই তখন দেখা যাবে এটা দিস বা দ্যাট থেকে উঠে এসেছে, যার ফলে ডিটারমিনারকেও আর্টিকেল এ এন্ড দি কেও সাধারণত কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। এই যে আমরা এ ব্যবহার করি না, এ অথবা এন, এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে হচ্ছে ওয়ান থেকে, ওয়ান অ্যাডজেক্টিভ থেকে এসেছে। হ্যাঁ, ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন বন্টনবাচক সর্বনাম, সরি এইখানে একটু আমাদের একটু মিস্টেক আছে, এটা আমাদের ক্লিয়ার করতে হবে। এখানে রিফ্লেক্সিভ বলতে বোঝাচ্ছে হচ্ছে আত্মবাচক, এটা কি হবে? আত্মবাচক সর্বনাম। আত্ম বলতে কি বোঝায়? আত্ম বলতে হচ্ছে নিজ বুঝায়, আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, যেমন ইউর সেলফ, মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ, এগুলো। আমরা একটু দেখি, আই ক্লিন মাই রুম মাই সেলফ, মানে এর বাংলা হচ্ছে আমি নিজে নিজে আমার রুম পরিষ্কার করি। ক্লিন ইউর রুম ইউর সেলফ, এটা ডিপেন্ড করে এইখানে কোন ধরনের সাবজেক্ট আছে, এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে এখানে কি হবে, এই প্রোনাউনটা হবে। হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউন। আর একটা বিষয়, এখানে আমাদের ভয়েসের একটা দারুণ মিল আছে ভয়েসের সঙ্গে। আপনারা দেখবেন যখন ভয়েস করতে যাবেন তখন দেখবেন যে এখানে এইটাকে সাবজেক্ট বানানো যায় না, কেন? মনে রাখবেন যে রিফ্লেক্সিভ প্রোনাউনের সাবজেক্টিভ নাই, সাবজেক্টিভ না থাকার ফলে এটা কি হয়ে যায়? এটা এক্সিস্ট থেকে যায়, মানে অপরিবর্তনীয় থেকে যায়। ফলে এটা করতে হয় যে ইউ আর, ওইখানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা করি আমরা যে কি, এটা কি করতে হবে? যে মাই রুম, ও এই যে এখানে দেখেন ডাবল সাবজেক্ট আছে তখন হবে মাই রুম, এটাকে সাবজেক্ট নিতে হবে। এখানে মাই রুম দেখেন এটা কিন্তু কি আছে? অবজেক্ট আছে, এটাকে আমরা সাবজেক্ট বানাইতে পারবো, কিন্তু যদি এটা না থাকতো তাহলে কিন্তু আমরা এটাকে কি, এটাকে সাবজেক্ট বানানো যেত না। তখন কি হতো? যে আই অ্যাম ক্লিনড মাই রুম মাই সেলফ বাই মাই সেলফ, এরকম হতো। ওকে, এরপরে দেখি উই
উই ক্লিন আওয়ার রুম আওয়ারসেলফ, আমরা নিজেরাই আমাদের নিজেদের রুম পরিষ্কার করি। এরপরে খেয়াল করেন, ইউ শুড ক্লিন ইউর রুম ইউর সেলফস। এখন কথা হচ্ছে কখন সেলফ হয় আর কখন সেলফস হয়। ভাই এটা সাধারণত দেখবেন যে ফর্মাল এবং ইনফর্মাল কিছু ইংলিশ আছে যে জায়গায় প্লুরাল বুঝাতে সাধারণত কি হয়, সেলফস হয়, হার সেলফস, হিমসেলফ। এটা সাধারণত স্পোকেনেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, ওকে, হি ইজ লুকিং অ্যাট হিমসেলফ, এটা হচ্ছে প্রোনাউন, রিফ্লেক্টিভ প্রোনাউন। দ্য বয়েজ আর ক্লিনিং দ্য ফ্লোর দেমসেলফ, তারা নিজে নিজে পরিষ্কার করতেছে। হ্যাঁ, এরপরে দেখি আমরা, দ্য স্নেক ইজ হাইডিং ইটসেলফ, এখানে যেহেতু স্নেকটা কি, স্নেকটা এখানে হচ্ছে কিনা, ব্যক্তি না, যার ফলে এখানে হচ্ছে ইটসেলফ, কিনা ব্যক্তি না। ওকে, এই যে এটা আমি আপনাদের বলতে চেয়েছিলাম যে সামান শুড ডিপেন্ড দেমসেলফ। এখন কথা হচ্ছে যে এই যে যদি এখানে যদি মনে রাখবেন, যদি ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে, ইন্টারোগেটিভ প্রোনাউন যদি থাকে, তাহলে এগুলোর সাধারণত কি হয়, এগুলোর যেই রিফ্লেক্টিভ প্রোনাউন হয় সেটা সাধারণত হয় কি, দেমসেলফ হবে। হ্যাঁ, যদি কি থাকে, ইনডিফিনাইট প্রোনাউন থাকে। ওকে, ইমপ্যাথেটিক রিফ্লেক্টিভ প্রোনাউন, ইমপ্যাথেটিক শব্দের অর্থ কি, জোর দিয়ে বোঝায়। এই যে জোর দেওয়া, কি বোঝায়, জোর দেওয়া বোঝায়। হ্যাঁ, কোনগুলো একটু আমরা খেয়াল করি, যেমন আই মাইসেলফ প্রিপার নোটস ফর মাই স্টুডেন্টস, এখানে বোঝাচ্ছে কি, এর অর্থ হবে আমি নিজেই আমার শিক্ষার্থীদের জন্য আমি নোট তৈরি কি করি। হ্যাঁ, নিজেই, এখানে জোর দিয়ে বোঝাচ্ছে, যার ফলে এখানে হবে এটা কি, এটা হবে ইমপ্যাথেটিক রিফ্লেক্টিভ প্রোনাউন। ওকে, এরপরে দেখি আমরা রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন এই দুটাই। এখন এই যা খুবই গুরুত্বপূর্ণ, যদি বোঝায় একের অধিক বোঝালে কি হবে, ওয়ান অ্যানাদার, আর যদি ইচ আদার, দুইয়ের মাঝে বোঝায়। হ্যাঁ, এখন আমরা খেয়াল করি, উদাহরণ দেখি একটু, দে লাভ ইচ আদার, এখানে হচ্ছে একের অধিক হলে কি হবে, তার হবে ইচ আদার। যদি দুইয়ের মাঝে বোঝায়, দুইজনের মাঝে, একদম একুরেট দুইজনের মাঝে, সেই ক্ষেত্রে আমরা কি হবে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে ওয়ান অ্যানাদার। এখানে বলছে অল স্টুডেন্টস, এখানে এরকম হতে পারে অল স্টুডেন্টস দুইজন, হ্যাঁ, তারা একে অপরকে হেল্প করতেছে, এটা সাধারণত এইরকম একটা অর্থ বোঝানো হয়েছে। বা যদি এরকম হতো যে ইভা এন্ড ইমা, আমরা একটা উদাহরণ দেখি, ইভা এন্ড ইমা হেল্প কি হবে বলেন তো, হেল্প অন অ্যানাদার হবে নাকি ইচ আদার হবে বলেন। যদি এরকম হতো ইভা এন্ড ইমা হেল্প ইচ আদার নাকি অন অ্যানাদার, একজন কেউ বলেন একটু। Each other, sir. হ্যাঁ, কি হবে এখানে, দুইয়ের মাঝে, ইচ আদার, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা যাই ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন আসলে কি, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনও হতে পারে, আবার কি হতে পারে, ইন্টারোগেটিভ প্রোনাউনও হতে পারে, আবার রিলেটিভ প্রোনাউনও হতে পারে। আমাদের প্রোনাউন প্রায় শেষের দিকে। এখন বিষয় হচ্ছে যে ইন্টারোগেটিভ প্রোনাউন, এই জায়গায় চমৎকার একটা বিষয় আছে, আমি চাচ্ছিলাম যে আপনাদের সঙ্গে বিষয়টা আলোচনা করি। দেখেন, আমরা জানি ইন্টারোগেটিভ কোশ্চেনটা কেমন হয়, যেমন হোয়াট ডিড ইউ ডু। এইখানে খেয়াল করেন যে এই যে হোয়াট, এই হোয়াট শব্দটা হচ্ছে এখানে প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই না। এখন বিষয় হচ্ছে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি এরকম হয় যে আই নিউ দ্যাট, এখানে দ্যাট না দেন হট দেই, আই নিউ হোয়াট ডিড ইউ ডু। এই সেন্টেন্স সঠিক না ভুল, কেউ একটু আমাকে রেসপন্স করবেন, এই সেন্টেন্সটা সঠিক না ভুল, ভাই কেউ একটু রেসপন্স করেন আমাকে। এখানে এটা সঠিক না ভুল, এই সেন্টেন্সটা সঠিক না ভুল, আই নিউ হোয়াট ডিড ইউ ডু। একজন স্যার একটু কেউ ভুল রেসপন্স করে আমরা, এটা স্যার হোয়াট ডু হবে। আচ্ছা ঠিক আছে, এখানে কেন ভুল আমি বুঝাই। এইটা, এই অংশটুকু কোন ক্লজ, কেউ বলতে পারবেন এই অংশটুকু কোন ক্লজ,
এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। রিলেটিভ প্রোনাউন যখন হবে এগুলো রিলেটিভ প্রোনাউন, তখন এই অংশগুলো হয় সাবঅর্ডিনেট ক্লজ হয়, এই পুরো অংশটুকু। আর মনে রাখবেন সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারোগেটিভের গঠনে হবে না। কিসের গঠনে? আমি আবার বলি, ইন্টারোগেটিভের স্ট্রাকচারে হবে না। ইন্টারোগেটিভ স্ট্রাকচার কি? যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড, হ্যাঁ। এরপরে কি হবে? এরপরে হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। এরপরে হচ্ছে কি? সাবজেক্ট। এরপরে হচ্ছে মেইন ভার্ব। এখানে যেই ধরনের ভার্ব থাকবে, যেই টেন্স হবে। এরপরে হচ্ছে ধরেন প্রশ্নবোধক চিহ্ন, যদি কি থাকে? ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে। এখন বিষয় হচ্ছে যে এইখানে এটা কি প্রিন্সিপাল ক্লজ? না। যদি এটা প্রিন্সিপাল ক্লজ যদি না হয়, যদি এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়, তাহলে এটা কখনোই এই স্ট্রাকচার হবে না। কি হবে? অ্যাসার্টিভ স্ট্রাকচার হবে। তাহলে এটা কি হতে পারতো? এটা ইন্টারোগেটিভ, এটা ভুল। এটা এখানে ইন্টারোগেটিভ কখনোই হবে না। এটা হবে যে ডিড হবে। এই ডু তখন আর হবে না, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি? সরাসরি সাবজেক্ট না, এরপরে কি মেইন ভার্ব না। এখানে যেহেতু পাস্ট টেন্স, মেইন ভার্বে টু, ভি টু। হ্যাঁ, আমি আশা করছি একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আপনারা কি আমার উপর অনেক বিরক্ত? অনেক? আচ্ছা, চুপ থাকা সম্মতির লক্ষণ। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, দেখি। আচ্ছা, একটু দেখি আমরা। হি bought a pen। এখানে আমি একটু পেঁচাচ্ছি আপনাদের। সাবজেক্ট না? হি, এটা কি সাবজেক্ট না? ইট বাই, হুড ইট বাই এ পেন। এইখানে এই যে হু, এই শব্দটা হচ্ছে সাবজেক্ট। কেন? এটাই যে সাবজেক্টের পরিবর্তে বসেছে। ধরেন আমি এখানে হি না দিয়ে এখানে আমি লিখলাম যে ইভা, ইভা, হ্যাঁ, নাউন দিলাম। তাহলে এটা কি হয়েছে? এই সাবজেক্টের পরিবর্তে বসেছে, যার ফলে এখানে কি? এটা হচ্ছে প্রোনাউন। কেন প্রোনাউন একটু আপনারা খেয়াল করেন। আবার দেখেন, যদি বলা হয় যে হট ডিড, হট ডিড ইভা, ইভা বাই। দেখেন তো, হট ডিড ইভা বাই। এখন এই যে হটটা কার পরিবর্তে বসেছে? হটটা কার পরিবর্তে বসেছে? দেখুন তো, এ পেন, এ পেন এটার পরিবর্তে বসেছে না? তাহলে অবজেক্টের ক্লাস কি শেষ হলো নাকি আজকে? তার কথা তো কিছুই শুনতে পারতেছি না। সরি, এমন একটু ভাই আপনার টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। জি জি, আমার কথা কি এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে খেয়াল করেন যে এখানে হু, আবার হট, হুইচ, হোম এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। শিক্ষার্থী, আপনাদের মাথায় রাখতে হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আছে, এই শব্দগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়। কিভাবে হবে দেখেন, যে হুইচ, হুইচ বুক, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। এখানে খেয়াল করেন হুইচ শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এরপরে কি আছে?
নাউন আছে। হুইচ বুক, এটা এই বইকে নির্দেশ করতেছে, যার ফলে এটা কি অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর এইটা হচ্ছে নাউন। কখন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়, কখন ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, এই অংশটুকু কি ক্লিয়ার আপনাদের? একটু কেউ কাইন্ডলি একটু আমার সঙ্গে রেসপন্স করবেন। ক্লিয়ার? না স্যার। ক্লিয়ার না? ওকে, আমি আরেকবার আলোচনা করতেছি। যদি ইন্টারোগেটিভ প্রোনাউন যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর পরে যদি নাউন হয়, কি হয়? নাউন না থাকে, তখন এই শব্দগুলো হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। মাথায় রাখতে হবে আমাদের। বুঝতে পেরেছেন কি? আবার আমি আরেকটা উদাহরণ দিই। হট পেন ডু ইউ লাইক মোস্ট। আচ্ছা, এখন কি বুঝতে পেরেছেন? হট, এখানে এটা কোন পার্টস অফ স্পিচ? ভাই, যে বলেছিলাম যে আমি বুঝিনি, সে একটু আমাকে একটু সাড়া দেন। এখানে হটটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। মনে রাখবেন যে নাউনের পূর্বে যে ওয়ার্ড থাকবে সেটা চোখ বন্ধ করে আপনি অ্যাডজেক্টিভ বলে ফেলবেন। ওকে, এই যে আমাদের এটা হচ্ছে মেইন প্রোনাউন। এইটার মাধ্যমে আমাদের প্রোনাউনের আলোচনা শেষ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে রিলেটিভ প্রোনাউন। একটু সবাই একটু নড়েচড়ে বসি একটু। হ্যাঁ, সবাই একটু নড়েচড়ে বসি, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা কি গান শুনতে পারি? একটা গান, গান গাওয়া যায় কি? আচ্ছা, আমরা পড়াটা শেষ করি। আমাদের হিউজ পরিমাণে এখনো পড়া বাকি আছে। তবে প্রোনাউন আমরা যতটুকু আলোচনা করেছি, এইটুকু আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? যেটুকু আলোচনা হয়েছে এইটুকুকে আপনারা বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করবেন। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, একটু খেয়াল করি আমরা। মনে রাখতে হবে আমাদের রিলেটিভ প্রোনাউন হু, হোম, হুজ। আমরা এই হুজটাকে একটু আমরা মানে আপাতত ক্লোজ রাখি। হু, হোম। এখন এখানে বলছে কি পার্সন, কি পার্সন আমরা দেখতে হবে। তারপর হুইচ দ্যাট বলছে থিং বা বস্তু, কি থিং এটা দেখতে হবে। রিলেটিভ প্রোনাউনটা যেখানে বসে এর পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে এইটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এটাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়। এটা কি আপনারা ক্লিয়ার? যে যেখানে রিলেটিভ প্রোনাউন বসবে সেটার পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়। এবং এই যে এখানে যে ভার্ব হবে, এইখানে যে ভার্ব হবে সেই ভার্বটা হবে এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। এখানে কি আপনারা এটা ক্লিয়ার? আমি কি বলেছি? রাইট ফর্ম অফ ভার্বের রুলস আছে এখানে দেখেন। আবার মনে রাখতে হবে ইট অথবা দিচ যদি ইন্ট্রোডাক্টরি হয়, যদি সূচনা বোঝায়, তাহলে এরপরে সর্বদা সাবজেক্টিভ হয়। যেমন দিস ইজ আই, এখানেও কিন্তু কি মিস্টেক থাকতে পারে, এখানেও কিন্তু ঠিক করতে বলতে পারে। দিস ইজ বা ইট ইজ যদি দিয়ে শুরু হয় বাক্য, তাহলে অবশ্যই পরে সাবজেক্টিভ হবে। মাথায় রাখবেন এটা, প্রয়োজন কথাটা নোট করে রাখুন। তাহলে এখানে কি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে ভার্ব আসলে কি অনুযায়ী হয়েছে? এখানে এই যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়েছে। এরপরে দেখি রিলেটিভ প্রোনাউনের পরে, রিলেটিভ প্রোনাউনের পরের ভার্ব সাধারণত পূর্ববর্তী, তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। এটা আপনাদের বুঝতে অসুবিধা হলে এখানে সহজে বোঝেন যে এই যে এটা হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট, এই অনুযায়ী এই ভার্বটা হবে। আমি আবার একটু ক্লিয়ার করতেছি যে এখানে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এটা অনুযায়ী এই ভার্বটা হবে। আর এখানে যে রিলেটিভ প্রোনাউনটা হবে আমাদের মাথায় রাখতে হবে, এখানে বস্তু বলতে কি বুঝাইছি? বস্তু বলতে এখানে বুঝিয়েছি যে অ্যান্টিসিডেন্ট যদি বস্তু হয় তাহলে এখানে প্রোনাউন হতে পারে হুইচ বা দ্যাট। যদি অ্যান্টিসিডেন্ট ব্যক্তি হয়, এই যে ব্যক্তি, যদি ব্যক্তি হয় অ্যান্টিসিডেন্ট, এটা কি আই ব্যক্তি না? তাহলে হু বা হুম হবে। এখন কখন হু হবে কখন হুম হবে এটা আমরা দেখব। আমাদের একটু ধাপ আমাদের পার হয়ে যেতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন, সাবজেক্ট আর ভার্ব যদি সমান না হয় তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে হুইচ। এটা আমাদের একটু মুখস্থের মতো করে রাখুন। সাবজেক্ট আর ভার্ব যদি সমান না হয় তাহলে কি হবে? হুইচ হবে।
আমি একটু আপনাদের বিষয়টা আলোচনা করি। দেখেন, সাবজেক্ট আর ভার্ব যদি কি না হয়, সমান না হয়, এখন এটাও আমরা খেয়াল করি দেখি যে আই নো দা বয়, এখানে ফাঁকা আছে, কামস হিয়ার ডেইলি। হ্যাঁ, এখানে বলেন তো এ নাম্বার, হু, বি নাম্বার, হুইচ, সি নাম্বার, হুম, কোনটা হবে? একটু একজন কেউ অ্যান্সার করেন আমার সঙ্গে। এখানে হু হবে, হুইচ হবে নাকি হুম হবে? স্যার হু হবে। হু হবে। হ্যাঁ, এই যে বুঝতে পেরেছেন কেন হু হবে, আমরা একটু প্রমাণ করি যদি আমরা অন্য কেউ বুঝতে না পারি। হ্যাঁ, দেখেন একটু সবাই, কেন এখানে এটা কি ভার্ব না? এই কালার বোঝা যাবে না মেবি। এখানে এটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এর সাবজেক্ট আছে, এর পূর্বে সাবজেক্ট থাকার কথা, এখানে সাবজেক্ট আছে নেই। তাহলে এইখানে এখন আমরা একটু যাই, কি বলছে এখানে যে সাবজেক্ট আর ভার্ব, কি বলছে এখানে সাবজেক্ট আর ভার্ব যদি ইকুয়াল না হয় তাহলে হু হবে বা হুইচ। এখন কখন হু হবে কখন হুইচ হবে মনে রাখতে হবে আমাদের। কি মনে রাখতে হবে? দেখেন, যদি যদি এইখানে অ্যান্টিসিডেন্ট যদি কি হয়, ব্যক্তি হয়, অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তি হয় তাহলে হবে হু, আর এই অ্যান্টিসিডেন্ট যদি কি হতো, বস্তু হতো, তাহলে কিন্তু এখানে হতো হুইচ। কি হতো? হুইচ হতো। এইখানে দুইটা কারণ এখানে থাকে, একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট ব্যক্তি হতে হবে আর এবং স্যার হোম ভার্ব কখন এবং হবে? জি হোম কখন হবে? হোম হ্যাঁ, হোমটা দেখাচ্ছি, এখন দেখেন একটু একই সেন্টেন্স আমি দিচ্ছি, আই নো দা বয়, এইখানে ফাঁকা থাকবে, দেখেন হ্যাভ গিভেন এ পেন। দেখেন এখানে খেয়াল করেন সবাই একটু, এখানে কি হবে? এ নাম্বার, হু, বি নাম্বার, হুম, এবং সি নাম্বার, হুইচ। এখন এখানে আমরা খেয়াল করি তো ভাই, তাহলে আমাদের ক্লিয়ার হবে। দেখেন একটু সবাই, ওকে, যা দেখেন এখানে ভার্ব এবং সাবজেক্ট, একটা ভার্ব একটা সাবজেক্ট, একটা ভার্ব একটা সাবজেক্ট। ভার্ব আর সাবজেক্ট কি ইকুয়াল আছে? ভার্ব অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব কি ইকুয়াল আছে? হ্যাঁ, জি যে স্যার। প্রশ্নটা করেছেন সে একটু আমার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, সাবজেক্ট আর ভার্ব যদি সমান থাকে সেই ক্ষেত্রে আমাদের চোখ বন্ধ করে হোম দিব। কি দিব? হোম দিব। আই নিউ দ্য বয় হুম আই হ্যাভ গিভেন এ পেন, যাকে আমি একটা কলম দিয়েছি। আমি ছেলেটিকে চিনি যাকে আমি একটি কলম দিয়েছি। এটা কি ক্লিয়ার? আপু একটু আমাকে রেসপন্স করবেন, ক্লিয়ার এই অংশটুকু? জি ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা এই অঙ্কে চলে আসি। এখন বলেন তো এইখানে কোন ওয়ার্ডটা আমাদের বোঝা বাকি আছে? বলেন, যে কোনো একটা ওয়ার্ড, যে এই ওয়ার্ডটা আমি বুঝি নাই, বলেন। এখানে নোটে এটাই দেওয়া আছে যে ভার্ব অনুযায়ী সাবজেক্ট কম থাকলে তাহলে কি হবে? হু। আর ভার্ব অনুযায়ী যদি সাবজেক্ট ঠিক থাকে তাহলে হুম হবে, এটাই বলা আছে এখানে। এই অংশটুকু রিলেটিভ প্রোনাউন, এই অংশটুকু কি সবার ক্লিয়ার? কে একজন রেসপন্স করবেন? জি স্যার। সবার কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমরা এখন পরেরটা চলে যাই। প্রশ্ন, এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল প্রশ্ন, পার্সেল অ্যারাইভ ফর ইউ ইজ অন দ্য টেবল। এখন এগুলো আমরা এক্সপ্লেইন করব, এগুলো আমরা কি করব? ব্যাখ্যা করব। সাদা কি বোঝা যাবে?
মনে হয় না, কারণ নিতে হবে। আচ্ছা বলেন একটু সবাই, এটা কি বোঝা যাচ্ছে? ওকে, এখানে সঠিক অ্যান্সার কি হবে বলেন? এতক্ষণ তো আমরা পড়াশোনা করলাম, তাই না? ডিপেন্ডেন্ট তাহলে বোঝা যাবে আপনার। এটাতেই এই কারণে বোঝা যাবে। ওকে, বলেন সবাই, এটা অ্যান্সার করেন একটু, 3 সেকেন্ড সময়। স্যার এটা স্যার এটা সি। সি। অ্যান্সার হবে সি, তাই না? হুইচ? সবাই কি শিওর হুইচ হবে? হ্যাঁ, হুইচ। থ্যাংক ইউ। পরেরটাতে যাই আমরা, যেহেতু এটা বুঝতে পেরেছেন, যেটা বুঝবার না আমি সেটা নিয়ে ব্যাখ্যা করব। এভরিওয়ান নিউ দ্য পোয়েট দ্যাট দ্য স্টুডেন্টস হ্যাড অ্যারাইভড ইনভাইটেড। বলেন এখানে কি হবে? ভার্ব সাবজেক্ট, ভার্ব সাবজেক্ট। এখন বলেন। হোম। 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 ওকে, থ্যাংক ইউ। পরেরটাতে যাই আমরা, এটা একটু দেখি সবাই। এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ওয়াল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা কোন সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? বলেন। খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আছে, এটা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। বলেন একটু কেউ। আচ্ছা, এইটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স আমি ব্যাখ্যা করতেছি, একটু দেখেন সবাই। এটা কি হবে কমপ্লেক্স, কেন কমপ্লেক্স এখন এটা আমরা দেখি। এখানে মনে রাখতে হবে যে ওয়াল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এইখানে গ্লিটার্স শব্দটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, এই গ্লিটার্স সাবজেক্ট হচ্ছে দ্যাট, যার ফলে এখানে দ্যাট সাধারণত সিঙ্গুলার হয়, ওই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে পড়েছি আমরা, যার ফলে এখানে গ্লিটার্স হয়েছে। এখন কথা হচ্ছে এখানে ইজ কেন হইল? মনে রাখবেন এই পুরো ক্লোজটা হচ্ছে সাবজেক্ট, মনে রাখবেন ক্লোজ বা ফ্রেজ, ক্লোজ বা ফ্রেজ সাবজেক্ট হিসেবে বসলে তখন এই ভার্বটা সাধারণত সিঙ্গুলার। পরের পরে কি হয়, ও আর হয়, যেহেতু এখানে ক্লোজ কে সাবজেক্ট ধরা হয়েছে তারপরে এখানে ইজ হয়েছে। আপনারা কি অংশটুকু ক্লিয়ার? এটা যে কমপ্লেক্স সেন্টেন্স, এটা কি ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? একটু একজন কেউ রেসপন্স করেন। স্যার আরেকবার। এখানে ভার্ব আছে দুইটা, গ্লিটার্স একটা ভার্ব এবং ইজ একটা ভার্ব। হ্যাঁ, এখন এই অংশটুকু হচ্ছে ক্লোজ। আমরা জানি ক্লোজে কি থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, গ্লিটার্স হচ্ছে এই ক্লোজের ফাইনাইট ভার্ব। এটা তো সাবঅর্ডিনেট ক্লোজ ধরতে পারি আমরা, কেন দ্যাট দিয়ে শুরু হয়েছে, দেখেন এই যে দ্যাট দিয়ে শুরু হয়েছে। যখন কোন একটা ক্লোজ কোন ভার্বের সাবজেক্ট হবে তখন এই ভার্বটা হবে সিঙ্গুলার। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এটা তো কমপ্লেক্স সেন্টেন্স, এর কারণ হচ্ছে এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে। কোনটা কোনটা? গ্লিটার্স এবং ইজ। আমরা দুই ভার্ব থেকে টেন্স চিনতে পারছি, যেই ভার্ব থেকে টেন্স চেনা যায় সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আমি একটু ক্লিয়ার করি বিষয়টা, যেমন আই 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 সরি আই go to buy ডট ডট ডট। এখানে কোন ভার্ব থেকে আপনারা সাবজেক্ট চিনতে পারতেছেন বলেন তো? আরেকটা সেন্টেন্স দিই আমি, যে হি ওয়ান্টস টু প্লে। বলেন এখানে আপনারা কোনটা দেখে, কোন ভার্ব থেকে মানে চেঞ্জ চিনতে পারতেছেন? হি ওয়ান্টস টু প্লে আর হি Wants. গো টু বাই। তাহলে এখানে আমরা ওয়ান্টস থেকে, তাই না, ওয়ান্টস থেকে আমরা এখানে সাবজেক্ট চিনতেছি, টেন্স চিনতেছি। তাহলে ফাইনাল ভার্ব কোনটা, যেটা থেকে টেন্স চিনা যাবে? টু প্লে, এটা থেকে কি আমরা টেন্স চিনতেছি না,
মনে রাখবেন নন ফাইনাইট ভার্ব এই যে সাবজেক্ট, এই সাবজেক্টকে মানে না নন ফাইনাইট ভার্ব, বাট ফাইনাইট ভার্ব কি হয় সাবজেক্ট এবং অর্থাৎ পার্সন এবং নাম্বার মেনে চলে। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ, এই যে 13তম গ্রেড থেকে যে পরীক্ষাগুলো আছে এগুলোতে এরকম সহজ কোশ্চেন গুলো হয় যে ফাইনাইট ভার্ব কি মেনে চলে, পার্সন এবং নাম্বার। হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার যার ফলে এস হয়েছে, আর নাম্বার কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে জন্য এখানে এস হয়েছে। হ্যাঁ, ওকে, আমি আশা করছি এটা সবার ক্লিয়ার। এখন এটার অ্যান্সার করি আমরা, আমাদের কিন্তু প্রোনাউন শেষ। হ্যাঁ, এটা একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি কি হবে এখানে। বলেন। স্যার এটা ডি হবে স্যার। ডি হবে না? হ্যাঁ, অবশ্যই ডি হবে, কারণ দেখেন এটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোথায় বসে? সেন্টেন্সের মাঝে বসে। রিলেটিভ প্রোনাউন দুইটা সেন্টেন্সকে একত্র করে এই রিলেটিভ প্রোনাউনটা কি হয়ে যায় তখন কমপ্লিট সেন্টেন্স গঠন করে। হ্যাঁ, যার ফলে এটা কি হবে, অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার। ওকে, পরেরটা দেখি একটু। এখন টেল মি ড্যাশ দ্যাট, এটা ব্যাখ্যা করতে হবে। একটু সবাই এটা একটু বলেন, এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? একটু চেষ্টা করেন। এ এ, হ্যাঁ অবশ্যই এ নাম্বার, কিন্তু আমরা একটু ব্যাখ্যা করি। এখন দেখেন এখানে বলছে যে টেল মি সবাই একটু আমরা দেখি, টেল মি, এখানে যে আমরা হু বসাই, যে হু টোল্ড ইউ, হু টোল্ড ইউ, আচ্ছা এখানে ফুল স্টপ। হ্যাঁ, টেল মি হু টোল্ড ইউ। এখন দেখেন তো, যদি এখানে টোল্ডটা থাকে, এখানে এই যে এই টোল্ড এর পূর্বে কোনো ভার্ব আছে? নাই। সাবজেক্ট আছে? নেই। এখন এর পূর্বে কোনো সাবজেক্ট আছে? হু বাদে নাই। দ্যাট বাদে কোনো সাবজেক্ট আছে? নেই। এখানে হুম এটা বাদে কোনো সাবজেক্ট আছে? নেই। আমাদের মনে রাখতে হবে একটু, এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন বাট সহজ। কিভাবে দেখেন, খেয়াল করেন তো, ভার্ব আবার ভার্ব, এই ভার্বের সাবজেক্ট বুঝতে আছে ইউ, কিন্তু এই ভার্বের সাবজেক্ট আছে কি? সাবজেক্ট নাই। সাবজেক্ট না থাকলে কি হবে? সাবজেক্ট না থাকলে সরাসরি হু হবে। ক্লিয়ার সবার? হু টোল্ড ইউ, থ্যাংক ইউ। ওকে, আমরা একটু পরেরটাতে যাই। এইটা একটু সবাই দেখেন, এটা কি হবে সবাই একটু ট্রাই করেন একটু। স্যার এটা এ হবে দ্যাট। হ্যাঁ, এইটা সঠিক আনসারটা কি হবে তাহলে? সঠিক আনসার হবে দ্যাট। কারণ কেন দ্যাট হবে? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে দ্যাটটা কেন হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দ্যাটটা এখানে কেন হবে, তাই না? এইখানে দেখেন তো হুইচ আছে কি? কখনোই এই যে বিশেষ পরীক্ষা এগুলোতে কখনো আবল তাবল প্রশ্ন করবে না। এগুলো প্রশ্ন করবে অবশ্যই আপনার যেন মানে এমন মনে না হয় যে দুজনেই ব্যাখ্যা একই, এরকম প্রশ্ন আপনাকে দিবে না একটা অপশনে। হ্যাঁ, এখানে কিন্তু হুইচ হতে পারতো, কিন্তু হুইচ নেই, কারণ অবশ্যই দ্যাট হবে।
বাট যদি হুইচ থাকে, অনেক সময় দেখা যায় অনেক পরীক্ষায় আবল তাবল প্রশ্ন করে, সেইগুলোতে যদি কি থাকে, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে হবে, হুইচ হচ্ছে কি আপনার থাল, মানে আপনার প্লেট খাবার, আর দ্যাট হচ্ছে অন্যের প্লেট। অন্য যদি দেয় খেতে পারবে, না দেয় নাই, তার মানে নিজেরটা আগে খেতে হবে। ওকে, এইটা একটু দেখি সবাই। গণপূর্ত অধিদপ্তরে এসেছিল প্রশ্নটা, একটু সবাই দেখি। দিস ইজ দ্য হাউস ড্যাশ আই ওয়ান্টেড টু বাই। বলেন সঠিক অ্যান্সার কি হবে? স্যার কি হবে? হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার হবে ডি। কেন ডি হবে একটু আমরা দেখি, কেন ডি হবে একটু আমরা দেখি। খেয়াল করুন তো, এখানে কি বলছে, সাবজেক্ট ইকুয়াল ভার্ব, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে হুম অথবা হুইচ অথবা দ্যাট, তাই না? এখন দ্যাট যদি না থাকে তাহলে হুইচ। হুম হওয়ার শর্ত হচ্ছে এই অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তি হয়। দেখেন তো এখানে দা হাউস কি ব্যক্তি? ব্যক্তি না, এটা বস্তু। এবং ভার্ব আর সাবজেক্ট সমান, তাহলে এই তিনটের যে কোনো একটা হবে। এই দুইটার শর্ত হচ্ছে বস্তু হতে হবে। কি হতে হবে? বস্তু। আর এটা হচ্ছে ব্যক্তি হতে হবে, অ্যান্টিসিডেন্ট ব্যক্তি হতে হবে, অ্যান্টিসিডেন্ট। তার মানে আমরা দেখতেছি অ্যান্টিসিডেন্ট ব্যক্তি না, এখানে হুম বাদ, হুস তো এখানে হবে না। হিজ অধিকার বুঝায় বা শর্ত কোনো কিছু থাকা, নিজের সত্ত্বে অধিকার, অর্থাৎ এটা পসেসিভ হিসেবে বসে, আমরা এটার ব্যাখ্যায় যাবো একটু পরে। আর দিস তো রিলেটিভ প্রোনাউন নয়। তার সঠিক অ্যান্সার আমাদের বুঝতে আর বাকি নেই। ওকে, পরেরটা একটু দেখি। ওকে, এইটা একটু সবাই চেষ্টা করি, এটা কোনটা হবে এখানে? বলেন, চেষ্টা করেন। সি। ওকে, তাহলে আমরা পাস করে দিই, যেহেতু হয়ে গেছে। পরেরটাতে যাই। এইটা একটু সবাই দেখি, 16 নম্বর, একটু চেষ্টা করি সবাই। বলেন, দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম ড্যাশ উইন্ডোজ ওয়ার ভেরি নিভার ওপেন্ড। হ্যাঁ, বলেন এখানে কি হবে? ডি। কি হবে? ডি। হুইচ। সবাই সবাই কি ডির পক্ষে? জি স্যার। এখানে কি বোঝাচ্ছে? অধিকার বা সত্য। আমি একটু আগে বললাম ভাই, ইংরেজির সবচেয়ে বড় রুলস হচ্ছে অর্থ, সবচেয়ে বড় রুলস হচ্ছে অর্থ বোঝা। এখানে বলছে হুইচ, এখানে বলছে উইন্ডোজ ওয়ার নিভার ওপেন, বলছে যার, এখানে মনে রাখতে হবে আমাদের যে কখন হুইচ হবে। এরপরে এই যে ফাঁকা জায়গা পরে একটা কি থাকবে, একটা নাউন থাকবে, যে নাউনের অধিকারে ছিল এরকম বুঝাবে, যে নাউনের অধিকারে ছিল। দেখেন, নাউন যদি পসেশন অর্থাৎ সত্য অথবা কি বোঝায়, কানেকশন বোঝায়, যে এখানে হুইচ যার ছিল, এই যে যার সঙ্গে একটা কানেকশন থাকবে, এটা যদি বোঝায় তবে কি হবে? হুচ হবে, সরি হুচ কি হবে? হুচ হবে। কি বোঝাবে? অধিকার বা সত্য, এটার সাথে পসেসিভ হিসেবে ইউজ হয়, পসেশন হিসেবে, ঠিক আছে? পসেসিভ মানে কি অধিকার বা সত্য, এইরকম। এই জন্য এখানে হবে হুচ। ক্লিয়ার সবার এটা? ওকে, ওকে, থ্যাংক ইউ। পরেরটাতে যাই আমরা, এইটা একটু দেখি, 17 নম্বর। জলগুলি ফালে। এখানে কোনটা হবে বলেন একটু স্যার সবাই। ডি। হ্যাঁ, ডি স্যার। হু অল। ওকে, ডি স্যার। তাহলে এইখানে বি হবে। ডি বি মানে Yes. টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি মানে বি, এই যে এটা বলেছেন না? জি স্যার। ওকে,
এখন আমরা খেয়াল করি, দেখেন আচ্ছা স্যার, এক্সপ্লেনেশনের মানে ইঙ্কের কালারটা থেকে একটু চেঞ্জ করা যায় মানে আমি হ্যাঁ ভাই, আমাদের একটু মানে সমস্যা হয়েছে কি, যে ব্যাকগ্রাউন্ডটা আমি মানে স্লাইডে যেটা দিয়েছিলাম ওইটা একটু সমস্যা হচ্ছিল, পরে এটা চেঞ্জ করা হয়েছে। তো আমি হচ্ছে এক্সপ্লেনেশনটা বলতেছি, একটু মানে শোনেন একটু কষ্ট করে। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ এটা আর হবে না, ইনশাল্লাহ তখন লেখাগুলো সব ক্লিয়ার থাকবে। এটা একটু প্রবলেম, এটা একটু মানে এটা চেঞ্জ করতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, একটু সময় লাগবে, আমি বলি তাহলেই বুঝতে পারবেন। ধরেন এই ধরনের প্রশ্নে প্রথম বাক্যে শেষে যদি ফুল স্টপ থাকে, কি থাকে, প্রথম বাক্যের শেষে যদি ফুল স্টপ থাকে, হ্যাঁ, তারপরে যদি ফুল স্টপ থাকে পরে যদি আর একটা বাক্য শুরু হতে যায়, ঠিক আছে, তখন কি ব্যবহৃত হয়? তখন মানে অল অফ হুম হবে, নাকি অল অফ দেম হবে, নাকি অল অফ দে অল হবে, নাকি হু অল হবে? এখন বিষয় হচ্ছে দেখেন যে এইখানে সঠিক অ্যান্সারটা কোনটা হবে এবং কেন ইউজ হবে। এখানে দেখেন এই যে এটা ফুল স্টপ, এটা একটু সবাই একটু সেপারেট করেন আগে। এটা কি এখানে ফুল স্টপ, এখানে অল অফ দেম হবে। কেন অল অফ দেম হবে একটু আমরা বিষয়টা আমি আরো ক্লিয়ার করতেছি, আমি এই অংশে চলে যাই। কেন অল অফ দেম হবে একটু সবাই দেখেন। আমরা এর আগে একটা প্রোনাউন পড়লাম না, যে এইখানে হচ্ছে প্রোনাউন বাচক শব্দ হবে, এখানে হবে অফ অথবা অফ দা, এরপরে প্রোনাউন হোক আর নাউন হোক এটা সর্বদা কি হবে, প্লুরাল হবে। হ্যাঁ, এই নিয়ম যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখেন এই যে এটা ঠিক আছে, অল অফ দেম, বাট অল অফ হুম, অল অফ হুম বলতে কি বোঝাচ্ছে? এইখানে কি, এখানে কি এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে, বা এইটা কি মানে এখানে অল অফ হুম, হুম বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে কি, হুম বলতে কি এটা কি অবজেক্টিভ প্রোনাউন নাকি সাবজেক্টিভ প্রোনাউন? প্রিপজিশনের পরে তো অবজেক্টিভ প্রোনাউন হবে না। হুম কিন্তু কি না, সাবজেক্টিভ না। ব্যাখ্যাগুলো একটু বোঝার চেষ্টা করেন, হুম কি না। হুম হচ্ছে অবজেক্টিভ, সাবজেক্টিভ না। তার অফের পরে কি এখানে অল অফ হুম, এটা হবে না। আচ্ছা, এরপরে দেখি একটু দে অল, দে অল এটাও হবে না। এখানে মেইন ব্যাখ্যাটা হচ্ছে আমাদের এটাই, যে যদি ফুল স্টপ থাকে পরে যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই সেখানে কি হবে, অল অফ দেম হবে। এটাই হচ্ছে আসলে স্ট্রাকচার। কোন কি নিয়মে, এই যে এই নিয়মে এই পাশে হচ্ছে প্রোনাউন থাকবে, এরপরে হচ্ছে অফ অথবা অফ দা, এবং এরপরে কি থাকবে, প্রোনাউন বাচক শব্দ থাকবে সরাসরি। এটা আমাদের মাথায় রাখতে হবে। কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন থাকবে না, কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন থাকবে না। ওকে, এইটা একটু সবাই দেখি, যে টেক ইউর টাইম, এইখানে টেক ইউর টাইম, ইউরটা কোন পার্টস অফ স্পিচ, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। এইখানে অ্যান্সার কি হবে বলেন একটু, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, কাইন্ডলি একটু বলেন ভাই। এই জায়গায় এটা কি হবে একটু দেখেন সবাই। স্যার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, টাইম হচ্ছে নাউন, তাহলে মানে এটা কি অ্যাডজেক্টিভ হবে না? এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আহ আমি খুবই দুঃখিত, আজকে আমাদের প্রোনাউনটা শেষ করতে আমাদের অনেকটা টাইম চলে গিয়েছে। ইনশাল্লাহ আগামীকাল 9:30টায় ক্লাস শুরু হবে, আমাদের অ্যাডজেক্টিভের ক্লাস হবে। ইনশাল্লাহ অ্যাডজেক্টিভের কালকে A to Z আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত ক্লাস রাখছি, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি কিছুক্ষণ আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।
কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে পরবর্তী কালকে ইনশাল্লাহ দেখা হবে। আমরা আগামী কালকে ইনশাল্লাহ অ্যাডজেক্টিভের এ টু জেড ইনশাল্লাহ শেষ দেবো। তো সকলকে অনেক অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটি খুব মনোযোগের সহিত এবং শেষ পর্যন্ত উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এনামুল এন্ড করে দাও। এনামুল, এনামুল, হ্যালো, হ্যালো, হ্যালো। স্যার এনামুল ভাইকে ফোন দিতে পারেন? আচ্ছা, ফোন দিচ্ছি। তোমরা লিভ নিয়ে নাও।